Sini. Apa? Assalamualaikum warahmatullah.
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। জি, জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। তো গতদিন আমরা আচ্ছা সবাই একটু কর্পোরেট লস এন্ড প্র্যাকটিসেস আইসিএবি ম্যানুয়ালটা একটু সামনে রাখবেন। আমরা বিভিন্ন পেজ রেফারেন্স দিয়ে পড়বো, তখন ওই পেজগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো এখানে আমরা শুরু করছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি। আমাদের কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স ইভেন ইফ ফ্যামিলিয়ার, তারপর আমরা একটু ডিটেল আলোচনা করব, কারণ আমরা পরীক্ষায় যখন দেখা যাবে বিভিন্ন কেস বেস কোশ্চেন আসবে, তখন আমরা সবকিছু জানি, আর খুঁটিনাটি না জানার কারণে ওই জিনিসগুলোকে ভুল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আচ্ছা, তো আমরা লাস্ট যেই ক্যারেক্টারিস্টিক লাস্ট কোনটা পড়ছিলাম ক্যারেক্টারিস্টিক্স? স্যার 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট আমরা দেখছিলাম। ওকে, ফাইন। 3 নাম্বার পয়েন্টটা ছিল কি? স্যার 3 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি। সেপারেট লিগ্যাল এন্টিটি। সেপারেট লিগ্যাল এন্টিটি। এরপর পারপেচুয়াল সাকসেশন। আচ্ছা, জি জি স্যার। পারপেচুয়াল স্যার আমার এই সাকসেশন জায়গায় একটা কোশ্চেন ছিল স্যার, যদি বলেন। অনুমতি দেন স্যার। হ্যাঁ, বলেন। স্যার এই জায়গায় একটা কোশ্চেন ছিল যে সেকেন্ডটা, যেটা আর্টিফিশিয়াল লিগ্যাল পারসন, এই জায়গায় বলছে যে লাস্ট স্যার, লাস্ট ওয়ার্ডটা যে কোম্পানি নিজের নামেও মামলা করতে পারবে, সু হতে পারবে। এটা কিভাবে স্যার? কারণ আপনি যখন কোন একটা মনে করেন এগ্রিমেন্ট ভায়োলেট হয়েছে, তো আপনি কোন একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছিলেন, আপনি কার নামে মামলা করবেন? কোম্পানির নামে মামলা করবেন না? হ্যাঁ হ্যাঁ সেটাই তো এটা। একইভাবে তার বিরুদ্ধে যদি কেউ মামলা করে, তাহলে কে কার বিরুদ্ধে মামলা করবে? কোম্পানির বিরুদ্ধে মামলা করবে না? স্যার, মানে আমার কন্ট্রাক্ট এগ্রিমেন্টে ঝামেলা হলে কোম্পানির নামে মামলা মানে আমি ওই মানে ওই কোম্পানির নামে মামলা করতে পারবো, কারেক্ট। কিন্তু হ্যাঁ, কিন্তু আমার নামে এই জায়গায় যে আমার নিজের নামে আমি আপনি কখন যদি করতে একটা পারবো? কোম্পানি, আমি নিজের নামে মানে কি, কোম্পানি যখন আমার নামে মামলা করবে আমার এগেনস্টে, এখন কোম্পানি তো কোম্পানি এগ্রিমেন্ট হয়েছে। জি মনে করেন কোন একটা কোম্পানি, ফর এক্সাম্পল আপনার বার্জার, হ্যাঁ, জি বার্জার আপনি বা ইউনিলিভার জি আপনি ইয়া থেকে র মেটেরিয়াল নিবে, কথার কথা আপনি নেসলে থেকে র মেটেরিয়াল নিবে, তাহলে জি নেসলের সাথে ইউনিলিভারের কন্ট্রাক্ট, তাহলে এখানে দুইজনই কোম্পানি। জি তাহলে আপনি যখন নেসলে কি করতে পারবে, ইউনিলিভারের বিরুদ্ধে মামলা করতে পারবে, আবার ইউনিলিভার নেসলের বিরুদ্ধে মামলা করতে পারবে। এইটাই তো। ও, এটাই বুঝাইছে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই বুঝাইছে। ও আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। আচ্ছা, পারপেচুয়াল সাকসেশন বলতে হলো আমরা যখন এই অনার্স অথবা এইচএসসি তে ব্যবসায় নীতি প্রয়োগ অথবা বিজনেস প্রিন্সিপালস অফ বিজনেস পড়ছি, ওখানে একটা কথা বলা ছিল যে বাংলায় বলতাম আমরা যে একটা কোম্পানি আজীবন চলবে। আচ্ছা, আজীবনের ডেফিনেশন কি? আজীবন মানে কিন্তু আজীবন না, আজীবন মানে কিন্তু টি লিকুইডেশন। আমরা ইউনিক লিকুইডেশন যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে। লিকুইডেশন পর্যন্ত কোম্পানি উইল রান। বাট এখন যদি মনে করেন ইন দ্য মিন টাইম কোনো ডিরেক্টর রিজাইন করলো, ডিরেক্টর চলে গেল, এমনও যদি হয় যে মনে করেন কোন একটা প্লেন ক্র্যাশ হলো, প্লেন ক্র্যাশ হয়ে একটা কোম্পানির 10 জন ডিরেক্টর ছিল, 10 জন ডিরেক্টর মারা গেল, তাহলে কি কোম্পানি বন্ধ হয়ে যাবে? না। এই যে তার যে অস্তিত্বটা, এটাকে বলতেছে পারপেচুয়াল সাকসেশন। অর্থাৎ ইভেন ইফ পার্সন চেঞ্জেস, ইভেন ইফ পার্সন ইজ নট মানে ডাইড, ইভেন ইফ নো ওয়ান এক্সিস্ট, কিন্তু বাট কোম্পানি ইটসেলফ উইল রান। এখন মনে করেন যে কোনো কারণে যদি কোনো কোম্পানির কোনো ডিরেক্টরশিপে সমস্যা হয়, তাহলে নতুন লোক ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হবে, কোম্পানি বন্ধ হবে না। এখানে কি বলছি, ইয়াতে কি বলছে দেখি আমি বইতে, এ কোম্পানি হ্যাজ পারপেচুয়াল সাকসেশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অফ ইস মেম্বার্স। মেম্বার শেয়ার হোল্ডার, অর্থাৎ কোম্পানি তার শেয়ার হোল্ডার ডিরেক্টর থেকে আলাদা। Its existence is not affected in any way by the death, insolvency or exit of any shareholder. Shareholder যদি মারা যায়, শেয়ার হোল্ডার যদি ইনসলভেন্ট হয়, অথবা শেয়ার হোল্ডার যদি আর কি বলে
এই কোম্পানি বন্ধ হবে, কোম্পানি মতো চলবে, ঠিক আছে? এটাকেই বলতেছে আমার পারপিচুয়াল সাকসেশন। Share this, please. Please share the screen. স্ক্রিন শেয়ার করতে পারতেছি না ভাই, আমি একটু বাইরে আছি, ঠিক আছে? আপনি সামনে বইটা খুলে রাখেন, বই থেকে দেখেন। ওকে, আমার ডিউরিং বোঝা যাচ্ছে ব্যাপারে স্যার যে স্যার এটা সর্ব অবস্থায় কোম্পানি থাকবে এই জায়গায়, মানে তার কোম্পানির অবস্থায় কোম্পানি থাকবে এখানে, ডিরেক্টর যায় কিছু হোক না কেন, সব যদি মরেও যায়, জি যেমন একটা এক্সাম্পল দিছে, ডিউরিং দ্য ওয়ার all the members of one private company while in general meeting were জি killed by a bomb, but the জি company survived. Not even the জি hydrogen bomb could have destroyed it. ঠিক জি আছে? জি জি স্যার। আচ্ছা। Perpetual succession thus means that in spite of the change in the membership of the company, membership of the shareholding, its continuity is not affected since a company is created by um, law, it can be owned up by resorting to the legal provision of that. অর্থাৎ কোম্পানি ওন্ড আপ হইতে পারে, কোম্পানি আমার ওন্ড আপ হইতে পারবে, মানে মানে বিলুপ্ত আমার স্যার। বিলুপ্ত হইতে পারবে, কিন্তু বিফোর ওন্ড আপ হওয়ার আগে কোম্পানি কোনোদিন বন্ধ হবে না, ঠিক আছে? রিসোর্টিংটা কি স্যার, মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসোর্টিং? রিসোর্টিং মানে কি বলেন, আপনারাই বলেন। স্যার এটা আমি জানি না মিনিং। রিসোর্ট মানে কি, আপনার এটার ইয়াটা অস্তিত্বটা নষ্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে যেটা পয়েন্ট, সেটা হলো আমার পারপিচুয়াল সাকসেশনের পরে, ট্রান্সফারেবল শেয়ার, না এর আগে লিমিটেড আচ্ছা লায়াবিলিটি লিমিটেড নামে একটা আছে, লায়াবিলিটি এখানে আছে। পয়েন্ট আসে, লিমিটেড এটা পয়েন্ট, লাইবিলিটি, হ্যাঁ স্যার পয়েন্ট বলতে আসেনি, পারি? আচ্ছা পয়েন্টই করে না এটা। হ্যালো জি হ্যাঁ বলেন। স্যার, স্যার আমরা কি ম্যানুয়াল ছাড়া আর কোনো বই ফলো করছি? আগে ম্যানুয়ালটা শেষ করেন ভাই, 340 পেজের ম্যানুয়াল, ঠিক আছে? আচ্ছা, না জি জি, ঠিক আছে স্যার। হ্যাঁ আমি বলছি, আমি আমার আগের ক্লাস করেন নাই, না স্যার, আমি ক্লাস এই করতে কারণে আমি এখানে 4টা জিনিসের রেফারেন্স দিয়ে দিছি, ঠিক আছে? সো আমি ম্যানুয়ালটা পড়াই, ম্যানুয়ালের পরে যেগুলো যেগুলো লাগবে আমি বলে দিব। আমার টোটাল ক্লাস হবে আপনার সাথে 18টা, অলরেডি একটা ক্লাস শেষ, ঠিক আছে? দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। ওকে, আচ্ছা আসসালামু স্যার। জি স্যার ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ম্যানুয়ালে কথা কেটে যাচ্ছে, বুঝতেছি না কিছু। কথা কিছুই বুঝতেছি না। তাহলে আমার কথা কি পরিষ্কার আপনাদের কাছে? বাকি এরা শুনতেছেন? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি। ওনার হয়তো নেটের সমস্যা। হ্যাঁ আবার বলেন, কিচ্ছু শুনিনি কথা আপনার কথা। কেটে কেটে আসছে। হ্যাঁ স্যার যে টপিকটা আলোচনা করতেছেন মানে ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি, জি, এটা আসলে কত পেজে আছে স্যার ম্যানুয়ালে? কাইন্ডলি যদি বলতেন। ভাই 3 নাম্বার পেজে ওপেন শুরুতেই দেখেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার সালাম। জি স্যার কিছু মনে না করলে আসলে স্যার আপনি যদি কাইন্ডলি স্ক্রিন শেয়ার করে হচ্ছে যদি একটু পেজ নাম্বারটা ওভাবে তাহলে আমাদের ট্র্যাক করতে বা নোটগুলো সাথে সাথে নিয়ে নিতাম, যে পয়েন্টস গুলোকে সাথে সাথে নিয়ে নিতে পারতাম আর কি। যদি স্যার পসিবল হয় যদি একটু স্ক্রিন শেয়ার করে যদি পেজ শেয়ার বইয়ের পেজটার সাথে একটুখানি দেখাতেন আর কি, যদি সম্ভব হয় স্যার, তাহলে খুব উপকার হতো। এটা সম্ভবত আইসিএবি কর্পোরেট লস এন্ড প্র্যাকটিস। জি জি জি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার জি দেখা স্যার, যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি জি মাচ। জি। আচ্ছা, এরপর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। আচ্ছা, লিমিটেড লায়াবিলিটি বলতে বেসিক্যালি এখানে বোঝাচ্ছে লায়াবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার এট দ্য টাইম অফ লিকুইডেশন। অর্থাৎ কোম্পানি নর্মালি কি হয়, আপনি যখন কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্টটা হলো থ্রু শেয়ার হোল্ডিং। তো শেয়ার হোল্ডিং এর দুইটা ভ্যালু থাকে, একটা হলো আমার ফেস ভ্যালু আর আরেকটা হলো মার্কেট ভ্যালু। ফেস ভ্যালু যেটা থাকে, এখন ফেস ভ্যালুটা ইউজুয়ালি
কোম্পানি ইজ গেটিং দ্য মানি, এবং সেই টাকাটা নিয়ে কোম্পানি ইনভেস্টমেন্ট করে। আর মার্কেট ভ্যালুর যে ব্যাপারটা থাকে, এটা হলো আমার সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং হয়। এই মার্কেট ভ্যালুর যেই গেইন বা লস, যা আমার এক্সট্রা পোর্শন যদি থেকে থাকে, এটা কিন্তু বেসিক্যালি কোম্পানি পায় না। এটা যে আমার মিডলম্যান যারা আছে, শেয়ার হোল্ডার, তারা এটা গেইন লসের মধ্যে ডিল করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কোম্পানি যখন শেয়ার ইস্যু করে বেসিক্যালি তখনই সে টাকাটা পায়। এখন কোম্পানি 3টা ভ্যালুতে শেয়ার ইস্যু করতে পারে। একটা হলো অ্যাট প্রিমিয়াম, একটা করতে পারে অ্যাট ডিসকাউন্ট, আর একটা করতে পারে অ্যাট পার। আমরা ইউজুয়ালি তিনটা বেসিক্যালি আইটেম সম্বন্ধে ইউ হ্যাভ অ্যান আইডিয়া। ডিসকাউন্ট বলতে বোঝাচ্ছে আমি ফেস ভ্যালু থেকে কমে, যদি আমি একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা হয়, আমি যদি 8 টাকায় ইস্যু করি, দ্যাট মিনস আমি 8 টাকা কালেকশন করব মার্কেট থেকে, বাট আই উইল গিভ ইউ 10 টাকা শেয়ার। ওনারশিপ পাবেন আপনি 10 টাকার ওনারশিপ। পারে যদি হয় 10 টাকা 10 টাকা, অর্থাৎ 10 টাকার শেয়ার ভ্যালু, আপনি 10 টাকায় ওনারশিপ পাবেন। আর প্রিমিয়াম হলো আমার 10 টাকার শেয়ার, আপনি 12 টাকায় কালেকশন করলেন। আচ্ছা, তাহলে ইউজুয়ালি এই যে শেয়ার হোল্ডিং, যে পার্সোনাল শেয়ার হোল্ডিং এর ভ্যালুটা হলো 10 টাকা। এটা প্রিমিয়ামে করি, ডিসকাউন্টে করি, অ্যাট পারে করি। এবং এই যে শেয়ার হোল্ডার, যখন মনে করেন কোনো কোম্পানি লিকুইডেশনে চলে যাচ্ছে, এখন লিকুইডেশনে চলে গেলে আমরা লিকুইডেশন যখন পড়বো ওয়েন্ডিং আপ, তখন ডিটেল ক্লিয়ার হবে। জাস্ট আমি একটা শর্ট ব্রিফে যদি বলি, লিকুইডেশন যখন হয় তখন কোম্পানির সকল অ্যাসেট বিক্রি করে ওদের একটা ক্রেডিটরের একটা ক্যাটাগরাইজেশন আছে। ক্যাটাগরাইজেশন বলতে যে কোনো সিকিউর কোম্পানি, পার্টলি সিকিউর। জি জি জি, এখানে প্রথম কথা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, তারপর হলো আমার ফার্স্ট চার্জ ক্রেডিটর। ফার্স্ট চার্জ বলতে মর্গেজ, যেটা মর্গেজ ক্রেডিটর ফার্স্ট চার্জ, সেকেন্ড চার্জ মর্গেজ ক্রেডিটর। এরপরে রিসিভার বলতে যে মিডলম্যান, যে এই অ্যাসেট গুলা সেল করে আপনার এই উইনিং আপটা মানে কন্টিনিউ করবে। এরপরে আসবে হলো একবার লাস্টে পারবে হলো শেয়ার হোল্ডার। এখন প্রশ্ন হলো, সব অ্যাসেট বিক্রি করার পরে যে টাকা আসছে, সেটা দিয়ে দেখা যাচ্ছে যে আমি ক্রেডিটরের টাকা দিতে পারতেছি না। এখন তাহলে ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর শেয়ার হোল্ডারদের কাছে কি এক্সট্রা টাকা চাইতে পারবে, যে ভাই এখন কভার করতেছে না? পারবে না। আচ্ছা, লিমিটেড এই বাই যে শেয়ার পারবে হলে না, পারবে না। হ্যাঁ, এই যে পারবে না, এটাই হলো লিমিটেড বাই শেয়ার। অর্থাৎ এই কোম্পানিগুলার ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার লাইবিলিটি তার ইনভেস্টমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ। এখন সেম জিনিস যদি আপনি একটা সোল প্রপার্টিশিপ কোম্পানি হইতেন, সোল প্রপার্টিশিপ কোম্পানিতে মনে করেন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছেন। 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করার পরে সামহাও আপনি লস করছেন, লস করার পর ব্যবসা কন্টিনিউ করতে পারেন নাই। যখন ব্যবসা কন্টিনিউ করতে পারেন নাই, ইন দ্য মিন টাইম আপনার কোম্পানি মানে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। এখন আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার যে ক্রেডিটর আছে সে আপনার কাছে 5 লক্ষ টাকা পায়। তখন কিন্তু ইভেন ইফ আপনি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছেন, 4 লক্ষ টাকা কিন্তু আপনার নিজের পার্সোনাল অ্যাসেট বিক্রি করে অথবা অন্য কোনো সোর্স থেকে এনে আপনাকে পে অফ করতে ইউ আর বাউন্ড টু। জি বাট স্যার। কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, এই যে আপনি 10 টাকা ইনভেস্টমেন্ট করলেন, 10 টাকার পরে ইউ আর নট বাউন্ড টু পে এনি অ্যামাউন্ট টু সেটেল দ্য লায়াবিলিটি অফ দ্য ক্রেডিটর এট দ্য টাইম অফ লিকুইডেশন। ক্লিয়ার এটা সবার কাছে? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা। স্যার এটা কি পাবলিক লিমিটেডের ক্ষেত্রে? সকল লিমিটেড লায়াবিলিটি কোম্পানির ক্ষেত্রে, পাবলিক হোক প্রাইভেট হোক। স্যার আরেকটা জিনিস যে বললেন যে শেয়ার হোল্ডারদেরকে যে শেয়ার গুলো সেল করা, এগুলা যেটা বলে এটা তো শুধু অনলি ফর পাবলিক লিমিটেড কোম্পানি, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি তো শেয়ার সেল করার ইস্যুসটা থাকে না মনে হয়। আচ্ছা, দেখেন, শেয়ার সেল না করলে আপনি ইনভেস্টমেন্ট কোথা থেকে পাবেন? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি ট্রেডেড মার্কেটে সেল করতে পারবেন, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে সেল করতে পারবেন, যারা মিলে কোম্পানিটা শুরু করছে। সেল করা বলতে এখানে শেয়ার অ্যালটমেন্ট কে বোঝানো হচ্ছে? কালেকশন অফ মানি থ্রু শেয়ার, কালেকশন অফ মানি থ্রু শেয়ার, এটি এটা অ্যালটমেন্ট হোক আর যাই হোক। ওকে স্যার। ঠিক আছে, মানে আপনি ক্যাপিটাল কালেকশন করতেছেন। আচ্ছা, এখানে স্যার কি আমরা বলছো? যেটা পড়েছিলাম স্যার, প্রাইভেট লিমিটেড কোম্পানির 2 জন থেকে 50 জন, এর বেশিও কি জি। হতে পারে স্যার? না, 2 জন থেকে 50 জন, 50 জনের বেশি হতে পারবে না প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা
আচ্ছা থ্যাংক ইউ। এখানে কি বলছে, one of the important advantage of company is that the liability of its members, its shareholder, is limited. লিমিটেড। In the case of the company limited by share, the liability of the members is limited to the extent of the nominal value of the share, যেটা আমি বলছিলাম। আপনি কথা শোনা যাচ্ছে না। কোন দিকে যাবো? স্যারকে শোনা যাচ্ছে না। হয়তো কল স্যার আসছে। maybe out of class. কি ক্লাস হচ্ছে বলবেন প্লিজ? লেখা বিশ্ব ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। হ্যালো, আমরা মনে করি জুলাই 2024 আর কারা এরা? মিউট করেন ভাই। মিস্টার বিশ্বরূপ আপনি একটু মিউট করেন প্লিজ। ভাই যাদের মিউট অন আছে তারা মিউট করেন আর কি, আনমিউট করে দেন। আচ্ছা, হোস্ট তো একটু পর পর যদি মিউট করে দেয় তাইলে হয়, কারণ এই যে এরকম অনেকেই ধর মোবাইলে জয়েন করে প্রবলেম গুলো হয়, মানে বুঝতে পারে না, ঠিক আছে, আনমিউট হয়ে থাকে। স্যার কয় নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করতেছে প্লিজ? স্যার এখন 4 নম্বর পয়েন্ট চলছে। 5 নাম্বার ভাইয়া, লাইবিলিটি পারপেচুয়াল না ওইটা হচ্ছে পারপেচুয়াল সাকসেশনেরই একটা পার্ট। না আচ্ছা ভাই, আমি স্টাডি ম্যানুয়াল কি ডাউনলোড দিছেন আপনারা? ওখান থেকে ডাউনলোড হয় না। ওইটার পার্ট না মেবি এটা 5 নাম্বার পয়েন্ট এটা কাইন্ডলি স্যারের যদি কারো কাছে, লিখেছেন নাকি স্যারের ইয়াতে? নাম্বার যদি কারো কাছে থাকে একটু কাইন্ডলি ফোন দিবেন। আইসিএম তে আজকে কেউ গেছেন আমাদের এখান থেকে? খেয়েছিলেন? না ভাই যায়নি। কেউ যায় না?
মানে স্টাডি যদি ম্যানুয়াল গুলা কি পসিবল হয়, আগামীকাল যদি শনিবার পসিবল দিন হয় গেলে কি কারো, স্টাডি ম্যানুয়াল গুলা কি দিয়ে দিবে নাকি নাকি না আবার না, স্টাডি ম্যানুয়াল এখনো তৈরি হয়নি। হ্যাঁ, স্টাডি ম্যানুয়াল ওরা যখন স্টাডি ম্যানুয়াল হাতে পাবে, আমি হ্যাঁ হ্যাঁ গতকালকে হ্যাঁ আইসিএমএবি তে গেছিলাম। গতকালকে স্পেশালি কি বলে স্টাডি ম্যানুয়াল আর সাজেস্টেড অ্যান্সার গুলো আনতে গেছিলাম, কিন্তু কালকে পাইনি, ওই লোক চলে গেছেন। হ্যাঁ কি যাদের বলছো নি স্টাডি ম্যানুয়াল প্রিন্টেড প্রয়োজন নীলক্ষেতে রয়্যাল লাইব্রেরিতে পাওয়া যায়। না, আছে, রয়্যাল লাইব্রেরিতে আছে, কিন্তু ওই প্রিন্ট গুলো ভালো না। বাট ম্যানুয়াল বই ইয়ে থেকে, মানে আমাদের আমার মনে হয় প্রতিষ্ঠান বেস্ট থেকেই হবে দিবে। আইসিএম এর থেকে যেটা দিবে সেটা আসলে জেনুইন যে প্রিন্টটাও সেটাই না, পেজ আইসিএমএবি ভালো থেকে হবে। যেটা দিবে সেটা তাও কোয়ালিটি বেটার স্যার হবে, প্রাইসও অ্যাকচুয়ালি বেশি হবে, এই আর কি হ্যাঁ, যে যেটা কিন্তু না, প্রেফার প্রাইস স্যার নিয়ে নিছে, আইসিএমএবি প্রাইস না তো নিয়ে প্রাইস নিছে নিয়ে ভাই, নিছে। প্রাইস আমাদের যেটা কাছ থেকে নিয়ে টাকা নিছে নিবে না। সেটা হচ্ছে প্রাইস 2000 নলেজ টাকা লেভেলের নিয়েছে 3টা অলরেডি। কোর্স, এই কোর্সের বইটা মোস্ট প্রবাবলি দিবে না, হ্যালো ভাইয়া, নলেজ লেভেলের 3টা বই দিবে। স্যার আমরা এখানে কিন্তু আলোচনা না অ্যাকচুয়ালি করলে আমার খুব ভালো আইসিএবি হয়। যে বইটা পড়াচ্ছেন ওটা কিন্তু স্যার সফট কপিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছেন। হ্যাঁ সো হ্যাঁ, সবাই সফট কপিটা ওপেন প্রফেশনাল, করলে। হ্যাঁ, সো যেটা করতে পারেন, চাইলে ওই যে পেজেস গুলো স্যার পড়াচ্ছেন ওগুলো প্রিন্ট আউট নিয়েও আপনি পড়তে পারেন অথবা বই কিনে ফেলতে পারেন। আচ্ছা স্যার যেন আইসিএবিটাকে কার আমার সাথে তো মনে হচ্ছে কমিউনিকেট স্যারের কথা না, করেছিল, শুনে বাইরে আপনি কি একটু যে স্যারকে ফোন দিবেন আইসিএবি কাইন্ডলি? বইটা বেশি ফলো করবেন। হ্যাঁ, আমি স্যারের কথা শুনে যতটুকু বুঝতে পারতেছি স্যার আইসিএবি প্রফেশনাল লেভেলের বইটাই বেশি ফলো করবেন। এই জন্য ওইটা ম্যানুয়ালটাও আমরা এসব আলোচনা না করে আমাদের তো গ্রুপ আছে, ওখানে তো করতে পারি। ক্লাস গ্রুপ কথা বলুন আপনারা, তাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। এখন বলছো না, এখানে বাবুল্যান্ডে যাবো, সরি, বাবুল্যান্ডে যাবো। ইনি প্লিজ মিট করবেন। স্যারের ফোন নাম্বারটা নেই আমাদের কাছে, স্যার হয়তো বা আউট অফ লাইন। না, আমাদের আছেন, আমাদের মেইন হোস্ট যিনি আর কি, যিনি হোস্ট করছেন, উনি তো আছেন। হয়তোবা উনি জানেন বিষয়টা। স্যারের পার্সোনাল নাম্বারটা আমাদের কাছে নাই, অন্য কারো কাছে আছে কিনা। কেন গতদিন গ্রুপে স্যারকে অ্যাড করা হলো না? গ্রুপে স্যার যিনি হোয়াটসঅ্যাপে আছে। অ্যাডমিন আছেন, যিনি আমাদের অ্যাডমিনে আছেন, একমাত্র উনি পারবেন। ও আর আমাদের সাথে কোনো চ্যাটিং হলে বা হলে তখন পারতে পারে। যিনি অ্যাডমিনে আছেন উনি পারবেন যোগাযোগ করতে। কেউ কি বলবেন এটা কি করসপন্ডেন্স ক্লাস হচ্ছে না কোচিং এর ক্লাস হচ্ছে ভাইয়ারা বাপুরা? করেসপন্ডেন্স, অনলাইনে যা আছে সব করেসপন্ডেন্স। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি একটা বিষয় আসসালাম। জানতে চাচ্ছি, আসসালামু আপনারা কি আলাইকুম কেউ ভাই। জানেন কিনা? জি, জি, হ্যাঁ। আমার স্টাডি ম্যানুয়াল গুলো কি আমাদের কি আইসিএমএবি দিবে, না আমরা নিজেরাই এগুলো কিনে নিতে হবে? আমি তো কিনে নিছি ভাই, ফার্স্ট লেভেলের গুলা দেওয়ার কথা। ভাই আমি নলেজ যতটুকু লেভেল আমি জানি, আইসিএবি তে কথা বলছি, ওরা বলছে হচ্ছে নলেজ লেভেলের যে 3টা বই সেটার জন্য ওরা প্রাইস নিয়ে রাখছে, ওটা ফ্রি দিবে। আমি বলছিলাম যে আমরা তো নলেজ লেভেল ওয়েভার পেয়েই গেছি, তো আমাদেরকে অন্য বই দেওয়া হবে কিনা। তো জি তাদের জি কথা হচ্ছে জি, অথরিটি তো আর এটা জানে না যে কে ওয়েভার পাবে কে পাবে না। তারা নলেজ লেভেলের 3টা বইয়ের দাম নিয়ে রাখছে, ওই 3টা বই দিবে। আর বাদ বাকি যে বইগুলো সেটার পিডিএফ নীলক্ষেত থেকে নিছি ভাই। আমি হচ্ছে 2টারই নিছি, 2টা হচ্ছে 1020 টাকা নিছি। আইসিএ বিটটাও নিছি, আইসিএমএ বিটটাও নিছি। আইসিএবিটা কত জানেন? আইসিএমএবিটা 280 টাকা নেয় আমি জানি, মানে সিএমএ কত 250 টাকা কত ভাই, দিবে? 250 টাকা। গতকালকে আমি গেছিলাম, আমার কাছে 250 টাকা চাইছে। সেটা কি সি এরটা না সিএম এরটা? না, হচ্ছে সি এর যেটা প্রফেশনাল লেভেলের, যেটা স্যার যেটা হ্যাঁ। এখন পড়াচ্ছে এইটা। বাট প্রিন্টটা একটু আর কি, ঠিক আছে। একটু পরে আমি হচ্ছে ওই জায়গায় নিউজ। কনফার্ম করার জন্য আমি আবার লাইব্রেরিতে আসছি, বুঝছেন। জি। লাইব্রেরিতে এসে, এটা গতকালকের ঘটনা, লাইব্রেরিতে আমি জিজ্ঞাসা করছি যে আমি এক্সামটেড, হ্যাঁ, আমি 6টা সাবজেক্ট এক্সামশন পাইছি, আমার এখন মানে 2টা সাবজেক্ট দিতে হবে বিজনেস লেভেলে, এই দুইটা এই জায়গা থেকে পাবো কিনা। যদি ওরা আমাকে কনফার্ম করতো যে না এটা হবে না, কিন্তু আমাকে বলছে যে না, আপনি বই অবশ্যই পাবেন, আপনার ওই বই দুইটা আপনার এখনো আমাদের প্রিন্টেড হয়েছে, মানে বাইন্ডিং হয়নি। বাইন্ডিং হলে আমরা আপনাকে ওভার দ্য মেইল আমরা আপনাদেরকে জানাই দেব, আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন। আপাতত স্যাররা যে ক্লাস করতেছে, যারা সফট কপি শেয়ার করতেছে, আপাতত এটা নিয়ে পড়েন।
আর আপনি যদি চান কিনতে পারেন। তো তারা যে এই বইটা ওনাদের প্রোভাইড করবে সেটা কি পারচেজ করে হ্যাঁ নিতে এই হবে? দুইটা দিবে। না, এই দুইটা বই দিবেই আমাদেরকে। আচ্ছা ম্যানুয়াল দুইটা দিবে। আমি গতকালকে কথা বলে আসছি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যে এই দুইটা দিবেন কিনা, কারণ আমি শুনছি আইসিপি যে আমি 6টা সাবজেক্ট এক্সামশন পাইছি, কারণ এটা, এবং আমি যখন ভর্তি হয়েছি তখনও জিজ্ঞাসা করছি, বলছে যে না, আপনি ওই বই দুইটা পাবেন, আমাদের বই দুইটা তৈরি করে তারপর দিব। তাহলে তো এক একজনকে এক এক কথা বলতেছে। আমাকে বলছে যে বিজনেস লেভেলের কোনো বই দিবে না, তারা নলেজ লেভেলের গুলো শুধু দিবে। আমি নলেজ লেভেল নিয়ে কি করব, যারা এক্সামশন এটা তো পাইছে? আমি তাদেরকে ডিরেক্ট প্রশ্ন করছি যে আমি এক্সামশন পাইছি, আমি ওই বই দিয়ে কি করব? হ্যাঁ, এবং ওদের হ্যাঁ। আনসার ছিল এরকম যে ভাই আপনি ভর্তি হওয়ার সময় তো আর আমরা জানি না আপনি এক্সামশন পাবেন কিনা। না উনি দেখে নিছে না। কেন জানে না? আপনি মানে ওই জায়গায় যখন ফর্ম পূরণ করছেন, আপনার তো এক্সামশনের ইয়ে আছে, এক্সামশনের ইয়ে আপনি পরবর্তী সময় ফিল আপ করে দিচ্ছেন না? আচ্ছা, আপনি যে আলোচনাটা কোথায় করছেন? অ্যাডমিশন হেল্প ডেস্কে নাকি অন্য কোথাও? হ্যাঁ, একেবারে অ্যাডমিশন হেল্প ডেস্কে উইথ হচ্ছে যারা এডুকেশনাল সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? যে আচ্ছা, ওই জায়গায় যে 4-5টা সিরিয়াল তাদের সাথে, যিনি কি বলে একটা দিতি না বিথি আপু একটা আছে না? জি আহ, জি জি। উনি একটু বেশ রেসপন্স করে এবং কোঅপারেটও করে। তো উনি বলছে আর কি, ফাইনালি বলছে যে সমস্যা নেই, তুমি পাবে, দিলে তো ভাই ভালো, আপনারা পাবেন। অবশ্যই। পাইলে তো না অবশ্যই। দিলে কিনে নিতে হবে আর কি, বুঝছেন? এই আর কি বিষয়। কিন্তু আপাতত যেহেতু সফট কপি আছে, আমি বলছি যে তারপরও কত সময় লাগতে পারে, সময়টার কথা বলছি। তো সময়টা ওনারা ইনফর্ম করেনি, বলছে যে ভাই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, ক্লাসটা শুরু করেন। ক্লাসটা যেহেতু শুরু হয়েছে, করেন, আপাতত করতে এর মধ্যেই পেয়ে যাবেন। ওরা তো করেসপন্ডেন্সে ভর্তি এখনো ওপেন রাখছে 27 তারিখ পর্যন্ত। মার্চ শেষ হ্যাঁ, তো মনে হয় না, গত। মার্চের মার্চের 27 27 পর্যন্ত তারিখ আবার উনি ওপেন হ্যাঁ রাখছে। হ্যাঁ 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 মার্চের 27 তারিখ পর্যন্ত। যা হোক, সমস্যা নাই ভাই, ভর্তি আরো হোক। এখন যারা লেটে হবে তারাও তো হ্যাঁ হ্যাঁ। ক্লাস করবে। এখন দেখা যাক এখন কি হয়। স্যারের নাম্বারটা জান- আমাদের কারোর রেখে দেওয়াটা উচিত ছিল, এই যে আমরা জানি না স্যার আসছেন কি আসবেন না, কতক্ষণ বসে থাকবো। স্যার তো আমাদের গ্রুপে অ্যাড আছে, চাইলেই কেউ ফোন করতে পারেন। আমি নাম্বারটা খোঁজার ট্রাই করলাম, পেলাম না, মানে কিভাবে আমাদের জানি। অ্যাডমিন ভাই, আমাদের আচ্ছা ভাই, গ্রুপে কিন্তু আমাদের স্যার এই অ্যাড জায়গায় আছে। অনেকে আহ, আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটা নিয়ে একটু বলবো ভাই। এরপর যে কনসেপ্টটা করবো, লিফটিং দ্য কর্পোরেট বিল, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আগে বেসিক কনসেপ্টটা আলোচনা করলাম, সেপারেট লিগ্যাল এন্টিটি আসপেক্ট আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করলাম যে কোম্পানি থেকে তার ওনার সেপারেট, কোম্পানি তার নিজের নামে মামলা করতে পারবে, কোম্পানিকে নিজে মামলা করতে পারবে, ঠিক আছে? মেনি থিংস আর দেয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হলো কোম্পানি আসলে কারা চালায়? ডিরেক্টরও চালায়। তো ডিরেক্টর কারা? রিপ্রেজেন্টেটিভ অফ দ্য শেয়ার হোল্ডার। আচ্ছা, এই লিফটিং অফ দ্য কর্পোরেট ভেল যেটা বলতেছে, বেসিক্যালি even if the company run by itself, company run by its name, but a company cannot run by itself. This is the first thing. আচ্ছা, তাহলে মনে করেন কোম্পানি একটা এগ্রিমেন্ট করলো কোন একটা কোম্পানির সাথে। এখন কোম্পানির তো কোনো আসলে ভাই কোনো জীবন নাই, তার তো কোনো ফ্রড ইন্টেনশন থাকতে পারে না। তার ফ্রড ইন্টেনশন কার থাকতে পারে? যারা ডিরেক্টর আছে তাদের। এটা একটা। আর একটা, কোনো কারণে কোম্পানি ডিফল্ট করলো। কোম্পানি ডিফল্ট মানে কি? কোম্পানি নামে ডিফল্ট করছে, কারণ ডিফল্ট করার পিছনে যে রিজন, এই রিজনটা আসলে, রিজনের জন্য কে, রিজনের জন্য দায়ী হলো আমার কে, আমার বেসিক্যালি ডিরেক্টর বা শেয়ার হোল্ডার। এই যে শেয়ার হোল্ডার এবং কোম্পানি ইটসেলফ নেম, এর মাঝখানে যে আমার লেয়ারটা, এই লেয়ারটাকে উঠায়, ভেল মানে হলো পর্দা, ঠিক আছে? পর্দা, ভেল মানে পর্দা। এই লেয়ারটাকে যখন উঠায় ফেলা হবে, দিস কনসেপ্ট ইজ কল লিফটিং অফ কর্পোরেট ভেল। অর্থাৎ মনে করেন কোন একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করলেন যে ভাই, যে প্রোডাক্টে সাপ্লাই করা হয়েছে এই প্রোডাক্টটা নট আপ টু দা মার্ক, অথবা এই প্রোডাক্টটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে এখন মামলা হইলে এটা কোর্টে মামলা হবে, ভালো কথা। কোর্টে শুনানি যাবে হবে। তো কোর্টের শুনানিতে কে উপস্থিত হবে? কোম্পানির কোন অস্তিত্ব আছে? যে আদার দ্য ডিরেক্টর না, কোম্পানির ডিরেক্টররা গিয়ে বলবে যে না ভাই, আমার যে প্রোডাক্টগুলো আমার কোম্পানি থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, দিস ইজ, মানে দ্যাট মিনস যে ইস্যুটা তার এগেনস্ট আনা হয়েছে, ওয়ার দিস ইজ ট্রু অর দিস ইজ ফলস। ঠিক আছে, এই কনসেপ্টটাকে বলতেছে লিফটিং দ্য কর্পোরেট বিল। এতটুকু ক্লিয়ার কিনা সবার কাছে?
হ্যালো। কাইন্ডলি একটু আরেকবার স্যার একটু আরেকবার রিপিট স্যার আরেকবার বলবেন স্যার? আচ্ছা, নর্মালি কোম্পানি সেপারেট লিগাল এন্টিটি, ফার্স্ট থিং। ইয়েস তারপরে স্যার। কোম্পানি আপনার তার নিজের নামে মামলা করে, ওকে, তার কোম্পানির নামে মামলা হয়, তা আপনি কোনো সমস্যা হলে কোম্পানির কাছে যাবেন। কিন্তু বাট কোম্পানির ইটসেলফ, তার কি কোনো জীবন আছে? জীবন নাই। না কোম্পানি কে স্যার, চালায়? ডিরেক্টররা চালায়। শেয়ার হোল্ডার। কোম্পানি কে চালায়? শেয়ার হোল্ডাররা চালায়, ডিরেক্টররা চালায়, ম্যানেজমেন্ট চালায়। এখন আপনি যদি কোনো একটা ইস্যু নিয়ে যান, যেমন মনে করেন যে কোম্পানির প্রোডাক্ট নট আপ টু দ্য মার্ক, তাহলে আপ টু দ্য মার্ক যদি না হয়ে থাকে তাহলে কি হচ্ছে, আপনার কোম্পানি, আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করবেন। তো মামলা করলে কোর্টে যাবে, কোর্ট কি করবে? আপনার শুনানি করবে না যে হ্যাঁ ঠিক আছে আদৌ কি এই অভিযোগটা সত্যি না মিথ্যা। তো শুনানি কে দিবে? জি, শুনানি দিবে আমার শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। তো অর্থাৎ ইভেন ইফ দ্য কোম্পানি উড বি লায়াবল অন দ্যাট সার্টেন সার্কামস্টেন্সেসে, এই ওনাররা ইটসেলফ লায়াবল থাকবে। এই যে ওনার এবং কোম্পানির মধ্যে তার যেই সেপারেট লিগাল এন্টিটি কনসেপ্ট, সেপারেট আপনার ওনারশিপ কনসেপ্ট, এই জিনিসগুলো যখন উঠায় ফেলা হবে ফর স্পেসিফিক রিজনে, সেটাকে বলতেছে আমার লিফটিং দ্য কর্পোরেট ভেল। স্যার নাও ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমরা দেখি বইতে কি বলছে। The principle of separate legal entity was established in the famous case Solomon versus Solomon, just immediate আগে আমরা দেখলাম। The precedent has been followed in a number of cases and it has come to be regarded as a fundamental principle of the company law. When a company has been formed and registered under the Act, all dealings with the company will be in the name of the company, and the person behind the company will be disregarded, however important they may be. That shows that once a company is registered under the Act, there is a veil mane porda, veil between the company and its members. Company and its members. Acha. Following the principle, and the courts in the most cases have refused to go behind the curtain and see who are the real person comprising the company. এই যে কোর্ট কি চায় আলটিমেটলি, কারা এটা করে? যেমন ফর এক্সাম্পল এখন আমরা কি বলতেছি, এসালম ওরা প্রবলেম করছে, সালমান এফরম সাহেব ওরা প্রবলেম করছে, আমরা কাকে খেলাপি বলি? সালমান এফরমকে। আদৌ কি সালমান এফরম খেলাপি? না, না, সালমান এফরমের কোম্পানি খেলাপি। কোম্পানি খেলাফি। হ্যাঁ, এসালম সাহেব কি খেলাপি? না, এসালম সাহেব কোম্পানি খেলাপি। কেন, ওয়াই কোর্ট ইজ সেইং এই এসালম সাহেবকে দেশের বাইরে দেশের বাইরে থেকে ধরে নিয়ে আসো, এই সালমান এফরম সাহেবকে মামলায় ঝুলাও, দেশের বাইরে তাকে যাইতে দেওয়া হবে না, তাকে তোমার বিভিন্ন জায়গায় অভিযুক্ত কর। কারণ কি? বিকজ অফ এই বেক্সিমকো বলি, আইএফআইসি ব্যাংক বলি, এসালমের কোম্পানিগুলো বলি, এই যে কোম্পানিগুলো পরিচালিত হচ্ছে আলটিমেটলি এটার পিছনে কে কারিগর? কারিগর তার ওনার। এটাকে জি, বলতেছে বেসিক্যালি লিফটিং দ্য কর্পোরেট ভেল। এই কনসেপ্টের কারণেই কিন্তু বেসিক্যালি এই গভর্নমেন্ট এখন ওদেরকে ধরতে পারতেছে। যদি এই কর্পোরেট ভেইলের কনসেপ্ট না থাকতো, এটার জন্য কোনো মামলার রায় না থাকতো, তাহলে কোম্পানি সালমান এফরম সাহেবের জীবনে ধরতে পারে না, এসালাম সাহেবকে জীবন ধরতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এখন দিস শোজ দ্যাট এ কোম্পানি ইজ রেজিস্টার্ড আন্ডার দ্য অ্যাক্ট, দেয়ার ইজ এ ভেইল বিটুইন দ্য company and its members. Following the principle, the court in most cases have refused to go behind the curtain and see who are the real persons composing the company. But sometimes the necessity of the situation may compel the authorities to disregard the corporate legal entity and look to individual members who are in fact the real beneficial owner of all the corporate property, and this in fact is what is known as lifting or freezing the corporate veil. Clear? জি স্যার, বুঝতে পেরেছি। Thus the doctrine of lifting the corporate veil may be understood as the identification of a company with its members, and when the corporate veil is lifted, the individual members may be held liable for its acts and entitled to its property. যেটা এখন করা হচ্ছে, এখন কিন্তু বলা হচ্ছে যে সালমান ফরমান সাহেবের প্রপার্টি সেল করে তার লাইবিলিটি সেটেল করা হবে, এসালম সাহেবের প্রপার্টি সেল করে লাইবিলিটি সেটেল করা হবে। এই পার্সপেক্টিভ থেকে the court will leave the corporate veil where it is essentially to secure justice and or where it is in the
পাবলিক ইন্টারেস্ট ডু সো, অর্থাৎ দুইটা কাজে কোর্ট কি করতে পারে, এই লিফটিং বেলটা সে রায় দিয়ে উঠাই দিতে পারে। একটা তো আপনি করবেন যে অলরেডি আছে, এখন যদি ওরা এসে আপনার মামলা করে যে না এখানে সেপারেট লিগ্যাল এন্টিটি কনসেপ্ট আছে, তুমি আমার কাছে আমাকে কেন ধরতেছো, তখন কোর্ট এখানে ইন্টারভেন করতে পারে। কোর্ট কিভাবে ইন্টারভেন করতে পারে, দুই জায়গায় ইন্টারভেন করতে পারে। একটা করতে পারে যে সে এটা পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে কিনা, যদি পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে হয় তাহলে সে করবে। আর আরেকটা করতে পারে যে আমার কি বলে, ইট ইজ এসেনশিয়াল টু সিকিউর জাস্টিস, অর্থাৎ জাস্টিস কম্প্রাইজ করার জন্য বা জাস্টিস এনশিওর করার জন্য যদি এটা প্রয়োজনীয় হয়। আচ্ছা, আন্ডার এক্সপ্রেস ইনস্টিটিউটেড প্রভিশন আন্ডার জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, দুই জায়গায়, ঠিক আছে। ওকে, এরপরে চলে যান 6 নাম্বার টাইপস অফ কোম্পানিজ। আচ্ছা, এখানে দেখেন টাইপস অফ কোম্পানিজ প্রথমে তারা দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই পাবলিক প্রাইভেট, ফার্স্টে প্রাইভেট লিমিটেড কোম্পানি আলোচনা করছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি দুই ধরনের, একটা অ্যাকর্ডিং টু সেকশন 2Q, প্রাইভেট কোম্পানি মিনস এ কোম্পানি which by its articles restrict the right to transfer the share, অর্থাৎ প্রাইভেট লিমিটেড প্রথম বৈশিষ্ট্য হলো তা আর্টিকেল বলা থাকবে যে আপনি শেয়ার ট্রান্সফার করতে পারবেন না। শেয়ার ট্রান্সফার করতে পারবেন না মানে কিন্তু একবারে পারবেন না তা না, মানে শেয়ার ট্রান্সফার করতে হলে আপনাকে পারমিশন নিতে হবে, আরডিসি পারমিশন নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, প্রহিবিটস এনি ইনভাইটেশন টু পাবলিক টু সাবস্ক্রাইব ফর হিজ শেয়ারস ফর ডিবেঞ্চার, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি কি করতে পারে, প্রসপেক্টাস ইস্যু করে বলতে পারে যে ভাই আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, ওকে। কিন্তু আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই ইনভাইটেশন টু ফর এনি শেয়ার মানি অথবা ডিবেঞ্চার অ্যাজ ওয়েল সে করতে পারবে না, এবং এটা তার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বলা থাকবে। আরেকটা কি, লিমিটস দ্য নাম্বার অফ মেম্বার টু 50 নট ইনক্লুডিং পার্সনস হু আর ইন ইটস এমপ্লয়মেন্ট। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে বলছে যে লিমিটস দ্য নাম্বার অফ মেম্বার, অর্থাৎ শেয়ার হোল্ডার সর্বোচ্চ 50 জন হবে আদার দেন দ্য পার্সন হু আর ইন দ্য এমপ্লয়মেন্ট। আচ্ছা, এটা কেন বলছে, দেখা যায় অনেক সময় প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার ম্যানেজমেন্টের মধ্যে থাকে। যদি শেয়ার হোল্ডার ম্যানেজমেন্টের মধ্যে থাকে তাহলে আপনি 50 জনের কাউন্ট যখন করবেন তাহলে ওই ম্যানেজমেন্টের যে শেয়ার হোল্ডার আছে তাকে বাদ দিয়ে করবেন, এটা বলছে। যেমন আপনি এই বইয়ের শেষের দিকে একটা এক্সাম্পল পাবেন এরকম, যে কোনো একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার এমপ্লয়ি স্কিম আছে, মানে এমপ্লয়ীদের শেয়ার হোল্ডার স্কিম আছে, তাহলে এখানে 3 থেকে 4 জন এমপ্লয়ি যারা এটার মধ্যে পার্টিসিপেট করছে, তাহলে এখন দেখা যাচ্ছে যে তার শেয়ার হোল্ডার আছে 48 জন। এখন এই এমপ্লয়ি স্কিমে সে তার পার্টিসিপেট করছে আরো 4 জন, তাহলে এখন নাম্বার অফ শেয়ার হোল্ডার কতজন হয়ে গেল, 52 জন। 52 জন। এখন তো আমার তো এই কোম্পানি দেখতে বলা আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডার 50 জনের বেশি হবে না, তাহলে সে কি আসলে রুল ভায়োলেট করলো কিনা? এখানে উত্তর হলো সে ভায়োলেট করে নাই। কারণ কি, এমপ্লয়ি শেয়ার হোল্ডার 4 জন, যেহেতু এমপ্লয়ি শেয়ার হোল্ডার 4 জন, তাহলে এমপ্লয়ি শেয়ার হোল্ডার 4 জন বাদ দিয়ে তাকে লিমিটটা ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ এমপ্লয়ি শেয়ার বাদ দেওয়ার পর সে লিমিটটা আসলে 48 জনেই আছে, যেটা এখনো 50 জনকে এক্সিড করে না। যার কারণে এই যে ক্লজটা যেটা বলা হচ্ছে যে নাম্বার অফ শেয়ার হোল্ডার বেড়ে গেছে মোর দেন দিস লিমিট, দিস ইজ নট কারেক্ট। স্যার, এর দ্বারা কি শেয়ার হোল্ডারকে মোটিভেট করা হলো যে আপনারা এমপ্লয়ি হতে পারবেন? এমপ্লয়ি হতে পারবেন না। এখানে দেখেন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আসলে কি হয়, ম্যানেজিং ডিরেক্টর যে থাকে, ম্যানেজিং ডিরেক্টর তো ভাই সাধারণত সে মেইন শেয়ার হোল্ডার। তবে দেখবেন ওদের মার্কেটিং ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর কি করে, প্রাইভেট লিমিটেড কোম্পানি তো বেসিক্যালি পার্সন ড্রিভেন অর্গানাইজেশন, এখানে সে তার মানে ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য তার যত ফ্যামিলি মেম্বার আছে সবাইকে এনে কোম্পানিতে ঢুকে রাখবে। এখন প্রশ্ন হলো, তাহলে আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি আমার শেয়ার হোল্ডিং যদি ওদেরকে এনকারেজ করা যে ভাই ঠিক আছে ফাইন, তুমি আদার দেন দ্যাট পার্সন ইউ ক্যান অ্যাড শেয়ার হোল্ডার আপ টু 50%, ঠিক আছে। আচ্ছা, where 2 or more persons hold 1 or more shares in a company jointly, they shall be treated as সিঙ্গেল মেম্বার, অর্থাৎ জয়েন্ট শেয়ার হোল্ডিং যদি থেকে থাকে। আচ্ছা ভাই, একটু মিউটে যাবেন প্লিজ।
আমার বাড়ি যাওয়ার কথা আছে, বাড়ি চলে আসতেছে, রাতে চলে আসার কথা বলছে। আচ্ছা, where two or more persons hold, যদি জয়েন্ট শেয়ার হোল্ডিং থাকে, অনেক সময় থাকে, যদি জয়েন্ট শেয়ার হোল্ডিং থাকে তাহলে সেটা একটা শেয়ার হোল্ডার হিসেবে ট্রিট করা হবে। আচ্ছা, they shall be treated as a single member. Private companies may be limited by share or limited by guarantee. There cannot be a private limited unlimited liability. যেমন আমি একটু আলোচনা করছিলাম, 3 ধরনের কোম্পানি আমি বলছিলাম, একটা লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি, আনলিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি 2 রকম হতে পারে, একটা লিমিটেড বাই শেয়ার হতে পারবে, আর একটা হলো লিমিটেড বাই গ্যারান্টি হতে পারবে। আনলিমিটেড কোম্পানি কি প্রাইভেট লিমিটেড হতে পারবে না। আচ্ছা, সেম জিনিস। স্যার হ্যাঁ, কিছু লিমিটেড বাই বলবেন? গ্যারান্টিটা একটু স্যার বলবেন, লিমিটেড বাই গ্যারান্টি কিভাবে? একটু আগে বলছিলাম, কেউ একজন রিপিট করেন। ওটা আমার শুনতে পারিনি স্যার, আমি বুঝতে পারিনি। করেন। লিমিটেড বাই গ্যারান্টি বলতে বোঝাচ্ছে যে মানে তার লিমিটটা আলটিমেটলি কত হতে পারে, মানে শেয়ার প্রাইসের পরেও একটা লিমিট থাকতে পারে, কিন্তু সেটা কত সেটা আগে থেকে ডিটারমাইন করা থাকবে, বা যে শেয়ার হোল্ডার তিনি বলবেন যে আমি এতটুকু পর্যন্ত লায়াবিলিটি নিতে ইচ্ছুক। Anyone else? লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে যেখানে শেয়ার হোল্ডাররা তাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে তার বাদে যখন ওই ইনভেস্টমেন্টটা করবো ওই সময় একটা ডিড হয় যে আমি অতটুকু পর্যন্ত একটা সেটেন পোর্শন পর্যন্ত লাইবিলিটি ব্যাংক মানে উইনিং আপের সময় আমি অতটুকু পর্যন্ত হচ্ছে লাইবিলিটি বিয়ার করব। সো ওইটা একটা গ্যারান্টি দেওয়া থাকে, ওইটা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি। ক্লিয়ার এটা? ওকে ওকে। আচ্ছা, এখন হলো সেম জিনিস যদি আমার পাবলিক লিমিটেড কোম্পানি হয়, পাবলিক লিমিটেড কোম্পানি তো স্বাভাবিক বুঝতে পারতেছেন যে এটা মিনিমাম শেয়ার হোল্ডিং থাকবে। কি বলছে? স্টেটস দ্যাট পাবলিক কোম্পানি মিনস আ কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দ্য অ্যাক্ট and this act and under any law at any time in force before the commencement of this act and which is not a private company. Simple. যারা প্রাইভেট কোম্পানি হবে না সেটাই পাবলিক হবে, এটা ন্যাচারাল। পাবলিক কোম্পানিজ মে বি ক্লাসিফাইড ইন 3 টাইপস: কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এন্ড আনলিমিটেড কোম্পানি। তো একইভাবে পাবলিক লিমিটেড বলি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি বলি, সবগুলো নেচারই সেম। এখানে ইন এডিশন টু দ্যাট একটা অ্যাড হচ্ছে আনলিমিটেড কোম্পানি। এই গ্যারান্টি পোর্শন যেটা আছে, এই গ্যারান্টি পোর্শনটা আনলিমিটেড পর্যন্ত হতে পারে। যদি কোনো একজন পার্সন মনে করে যে না আমি এই কোম্পানির যদি উইন্ডিং আপ হয় যত ধরনের লায়াবিলিটি হয় আমি সেটেল করে দিব, অর্থাৎ আমি এটা এটা অবশ্যই দয়া পরবশ হয়ে আপনি ভালো মানুষ যারা তারা এটার জন্য দায় নেবে, এছাড়া নেবে না এটা, ঠিক আছে? এখানে কোম্পানি লিমিটেড বাই শেয়ার বলছে ইন দিস কোম্পানিজ দেয়ার ইজ এ শেয়ার ক্যাপিটাল এন্ড ইচ শেয়ার হ্যাজ এ ফিক্সড নমিনাল ভ্যালু which the shareholder pays at a time or by installment. The number is not liable to pay, the member, the shareholder is not liable to pay anything more than the fixed value of the share, whatever may be the liability of the company, যেটা অলরেডি আলোচনা করে ফেলছি। গ্যারান্টির ক্ষেত্রে in these companies, each member promises to pay a fixed sum of money in the event of liquidation of the company. This amount calls the guarantee. Sometimes the members are required to buy a share of a fixed value, that means limited by share, and also give a guarantee for a further time in the event of liquidation. There is no liability to pay anything more than the value of the share where there is a share and the guarantee. অর্থাৎ এই গ্যারান্ট তার যার জন্য লিমিটেড বাই শেয়ার, শুধু লিমিটেড বাই শেয়ার দ্বারা তার লায়াবিলিটিটা ইয়া করা থাকবে, লিমিট করা থাকবে। আর যার লিমিটেড বাই গ্যারান্টি, লিমিটেড বাই শেয়ার প্লাস গ্যারান্টি অ্যামাউন্ট, সেটার জন্য এট দ্য টাইম অফ লিকুইডেশন লায়াবিলিটিটা আমার ইয়া করা থাকবে, সেটেল করা থাকবে। আনলিমিটেড কোম্পানি কি? In these companies, the liability of the shareholder is unlimited as in the partnership firm, like partnership firm. Past members who cease to be members within the previous year may be liable in respect of debt incurred before they cease to be member. However, there is no such liability of members until the company is owned up. An unlimited company may be with or without a share capital. They must register their articles of association. তাহলে এখানে কতগুলো জিনিস আমি জানতে পারতেছি। আনলিমিটেড কোম্পানি জাস্ট লাইক এ পার্টনারশিপের মতোই চলে, 1 নাম্বার। 2 নাম্বার হলো কোনো একটা নির্দিষ্ট সময় যদি কোনো শেয়ার হোল্ডার চলে যায়, তাহলে শেয়ার হোল্ডার চলে যাওয়ার আগে যদি কোনো লায়াবিলিটি থাকে সেই লায়াবিলিটির জন্য আসলে আগে যে শেয়ার হোল্ডিং ছিল সেটার জন্য সে লায়াবল থাকবে। যদি আমার এখানে আরেকটা জিনিস বলে দিছে যে কোম্পানি যতক্ষণ না উইন্ডিং আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আনলিমিটেড লায়াবিলিটির কনসেপ্ট কিন্তু কাজে লাগতেছে না।
কারণ আমার এখানে মনে রাখতে হবে, এখানে আমার যেই আমি যে এই লিমিটেড বাই শেয়ার বলি, লিমিটেড বাই গ্যারান্টি বলি, আনলিমিটেড কোম্পানি বলি, যাই বলি না কেন, সব কিন্তু মানে ডিলস উইথ উইন্ডিং আপ। যতক্ষণ না পর্যন্ত উইন্ডিং আপের প্রশ্ন আসতেছে ততক্ষণ পর্যন্ত এই যে লিমিটেড বাই শেয়ার বলি, লিমিটেড বাই গ্যারান্টি বলি, আনলিমিটেড বাই কোম্পানি বলি, এগুলো কার্যকরিতা কিন্তু আসতেছে না। সো যখন আমার এই আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে লাস্টে কি বলছে, দেয়ার ইজ এ নো সাচ লায়াবিলিটি অফ মেম্বার্স আনটিল দ্য কোম্পানি ইজ ওন্ড আপ, অ্যান্ড আনলিমিটেড কোম্পানি মে বি উইথ অর উইদাউট শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ আনলিমিটেড কোম্পানি শেয়ার ক্যাপিটাল থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার দে মাস্ট রেজিস্টার দ্য আর্টিকেল, অবশ্যই আর্টিকেল রেজিস্টার করতে হবে। এরপরে নতুন একটা কনসেপ্ট আসছে 2019 সালের দিকে, 1% কোম্পানি। কারণ আমাদের যে এই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম শেয়ার হোল্ডিং কয়জন? 2 জন। 2 জন। কিন্তু দ্যার ইজ এ রিকোয়ারমেন্ট যে কিছু কিছু কোম্পানি তারা বলতে, কিছু কিছু মানুষ তারা বলতে চাচ্ছে যে আমি কোনো শেয়ার হোল্ডিং নিব না ভাই, আমি কারোর সাথে শেয়ারের ব্যবসা করতে রাজি নই, আমি একাই করব, কিন্তু আমার ইনভেস্টমেন্ট এত বেশি, আমাকে কোম্পানি ফর্ম করার পারমিশন না দিলে এটা আসলে প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি চিন্তা করেন যে মনে করেন যে খাতুনগঞ্জের নাম শুনছি সব কেউ? জি চট্টগ্রামে যারা বেসিক্যালি এই পাইকারের ব্যবসা যারা করে, পাইকারি ব্যবসা করে, ওখানে দেখা, আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, অথবা ঢাকার কারণ বাজার খোঁজ নিয়ে যদি দেখেন, ম্যাক্সিমাম বিজনেস কিন্তু সোল প্রোপ্রাইটার, এবং তাদের যে অ্যানুয়াল টার্নওভার অনেক বড় বড় কোম্পানির চেয়ে বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের অনেক বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তার একজন বড় অফিসার, তো তার একজন সাপ্লায়ার, মানে তার একজন র মেটেরিয়াল সাপ্লাই করে একজন মানে খাতুনগঞ্জের বিজনেসম্যান, তো ভিজিটে গেছে। তো ভিজিটে গেছে পরে হ্যালো জি Yes, জি sir. জি স্যার, শুনতে জি স্যার, পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। মাঝখানে মানে একটু কেটে গেছে, কল আসছিল আমার, ঠিক আছে? জি জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। জি জি। তারপরে এই যে আমি যেটা বললাম, যে যার এক্সাম্পল দিচ্ছিলাম, যে উনি পরে ওই ভিজিট করতে গেল, ভিজিট করে দেখলো ওই এটাকে মাল্টিনেশনাল কোম্পানি, কিন্তু মাল্টিনেশনাল কোম্পানি যে অ্যানুয়াল টার্নওভার, তার যে সাপ্লায়ার টার্নওভার মাল্টিনেশনাল কোম্পানির টার্নওভার চেয়ে বেশি। অর্থাৎ তার অ্যানুয়াল টার্নওভার, একজন পার্সনের অ্যানুয়াল টার্নওভার 650 কোটি টাকা। আর ওই মাল্টিনেশনাল কোম্পানি যার থেকে যে সাপ্লাই নেয়, তার এই অ্যানুয়াল টার্নওভার 620 কোটি টাকা। কিন্তু ওই যে ওই পার্সন কিন্তু যে সিঙ্গেল পার্সন, সে তার কোনো এই কোম্পানি রেজিস্ট্রেশন সোল প্রপার্টি ব্যবসা করতেছে। এই জিনিসগুলোকে কাভার করার জন্য এখন দেখেন, যার টার্নওভার 650 কোটি টাকা, সে তো একটা কোম্পানির চেয়ে বড় হওয়া উচিত। তার শুধুমাত্র রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কারণে সে এটার মধ্যে আসতে পারতেছে না। এই কথা চিন্তা করে 2019 সালে আরজেসি একটা ইনিশিয়েটিভ নিল, বেসিক্যালি উইথ দা কি বলে অ্যাসিস্ট্যান্স অফ কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, যে আমার 1% কোম্পানি করবে। তখন এই 1% কোম্পানি কনসেপ্টটা নিয়ে আসলো, যেটা আপনার এই যে 2019-এ কভার করা আছে। এখানে আপনার আছে যে 1% কোম্পানি মিনস এ কোম্পানি হুজ শেয়ার হোল্ডার ইজ অনলি এ ন্যাচারাল পার্সন। ওকে স্যার, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার, এই ব্যাপারটা কি মানে অনেক জায়গায় আমি দেখেছি, মানে আমি পার্সোনালি যখন ফাইল করি আর কি, আমাদের এখানে লোনের ফাইল যখন আসে, তো দেখা যায় যে আহ, একজন ব্যক্তি তার পরিবারের সদস্যদের ডিরেক্টর বানিয়ে কোম্পানি ফরমেশনের জন্য, মানে তার ক্যাপাসিটি বেশি, সে সোল প্রপার্টিশিপই করতে পারে, কিন্তু কোম্পানি ফরমেশনের জন্য দেখা যাচ্ছে নিজের ওয়াইফ, নিজের সন্তান, তাদেরকে ডিরেক্টর তৈরি করে তারপর হচ্ছে কোম্পানিতে ফরমেশন করছে। তো এখানে আসলে ওই ধরনের স্টেপে না যে কেন 1% কোম্পানি রাখতে হচ্ছে আর কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। 1% কোম্পানি, মনে করেন কথার কথা, কোন একজন পার্সন, হি ডাজন্ট ট্রাস্ট হিজ ওয়াইফ, he Anyone. doesn't Okay. trust his children. Okay,
তখন সে 1% কোম্পানি যাবে। এরকম তো বহুত আছে তাই না? আমাদের পৃথিবীতে হ্যাঁ, অনেক হ্যাঁ। অনেক ইয়া আছে যে ভাই আপনি সন্তান বাবাকে ইয়া করে সিস্টেম করে তার অ্যাসেট বুঝতে পেরেছি, ম্যানেজ, গট ইট স্যার। তাই না? তো এই কারণে জি এখন জি কিছু লোকজন আছে তারা বেসিক্যালি দে ডোন্ট ওয়ান্ট টু ইনভলভ আদার্স, সে একাই কাজ করবে, ঠিক আছে? আচ্ছা। এইসব চিন্তা ভাবনা আর করে এই জিনিসটা নিয়ে জাকারবার্গকে আসা কি এই ক্যাটাগরিতে ধরতে পারি, বা টেসলা না, বা ফেসবুক? এইটা আসলে বলতে পারবো না, এগুলো আমি ওরা ওরা কিভাবে করছে না করছে আই হ্যাভ নো আইডিয়া। এটা আমাদের দেশে কনসেপ্ট আনা হয়েছে টু কাভার অল পার্সন। আচ্ছা আচ্ছা, এটার একটা ওকে। ইয়া আই আছে হ্যাভ এ ফিউচার, কোয়েশ্চেন। দাঁড়া আমি শেষ করে নিই, এরপর এটা একটা ফিউচার মিশন আছে। ফিউচার মিশন হলো একটা সময় সার্কুলার আসবে যে আপনি মনে করেন একটা মুদি দোকান, সে মুদি দোকান আপনার 1% কোম্পানি করতে হবে, আপনি ইয়া করতে রাখতে পারবেন না, আপনি সোল প্রপার্টি রাখতে পারবেন না। কারণ দেখেন এই যে ইন্ডিভিজুয়াল পার্সন যারা সোল প্রপার্টিশিপ রাখতেছে, তারা সোল প্রপার্টিশিপ রেখে তারা লস দেখে, তারা ট্যাক্স দেয় না। ওকে, যখন 1% ঠিক কোম্পানি হিসেবে ঠিক চলে আছে যাবে, স্যার। হ্যাঁ। কোম্পানির ক্ষেত্রে দেখবেন যে মিনিমাম ট্যাক্সের একটা কনসেপ্ট আছে। তাহলে কি আপনার লাভ হোক লস হোক মিনিমাম ট্যাক্স দিতে হবে, অর্থাৎ আপনি যতই ফাঁকি ঝুঁকি দেন না কেন আপনাকে মিনিমাম একটা ট্যাক্স আপনাকে দিতে হবে, যেটা কিন্তু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই জিনিসটা নাই। তো একটা সময় হয়তো যখন আরো স্ট্রাকচার্ড হবে কান্ট্রি, কারণ আমরা যখন ডেভেলপ হবো এগুলো আমরা বাধ্য হবো করতে। যেমন এখন মনে করেন IMF বলেন যে প্রেশার দিচ্ছে যে ভাই তুমি অটোমেশন করো, কেন? কারণ আমরা ডেভেলপ হচ্ছি। একইভাবে গভর্নমেন্ট এখন ফ্রড ধরতে পারতেছে না, গভর্নমেন্ট ট্যাক্স প্রপারলি কালেকশন করতে পারতেছে না, কারণ কি? তার ট্রেস নাই। তার ট্রেস যদি করতে হয় আপনাকে বাধ্য করতে হবে আপনি অটোমেশন করেন, আপনাকে বাধ্য করতে হবে আপনি অনলাইন ট্রানজেকশন করেন, ক্যাশে দিবেন না। দেখবেন আপনার ট্যাক্স আইনে অনেক চেঞ্জ আসছে যে আপনি ক্যাশে যদি কোনো পেমেন্ট করেন সেটা অ্যালাউবল ডিডাকশন পাবেন না। কেন করছে? কারণ ক্যাশ করা মানে এটা ট্রেসলেস। আর যখনই ট্রেসলেস, কারণ ট্যাক্স কিন্তু দুই পার্টি, অর্থাৎ যে টাকা দিচ্ছে তার জন্য যেমন ট্যাক্সের বেনিফিট, যে টাকা নিচ্ছে তার কিন্তু ট্যাক্সেবল ইনকাম। কারণ আপনি যদি ক্যাশে দেন তাহলে যে টাকা দিচ্ছে তার হয়তো বা ট্রেস থাকতেছে, কিন্তু যে টাকা নিচ্ছে তার কিন্তু কোনো ট্রেস নাই। তাহলে আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু ওখান থেকে ট্যাক্স পাচ্ছে না, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি, এটা হ্যাঁ গভর্নমেন্টের পারপাজে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা স্পেশাল ইনিশিয়েটিভ এটা করা। আচ্ছা, কার একটা কোয়েরি ছিল বলতেছিলেন, বলেন। স্যার যখন হচ্ছে আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটা জিনিস বলেছিলেন যে একজন শেয়ার হোল্ডার একটা পয়েন্ট অফ টাইমে যদি তার ওনারশিপ ছেড়ে দেয়, তার আগের যে লাইবিলিটি গুলো নেওয়া হয় সেখানে তার স্টেক থাকে। লেটসে ওই সময় কোম্পানি উইন্ডিং আপ হলো না, তার 1 বছর পরে কোম্পানি উইন্ডিং আপ হয়ে গেল, মানে লিকুইডেশনে চলে গেল। সেই ক্ষেত্রে যে শেয়ার হোল্ডার যে তার স্টেকটা তখন ছেড়ে দিয়েছিল 1 বছর আগে, will he be held as a liable or তখন না, আর ওকে এখানে liable করা হবে না? হবে না। এখানে আমি একটু বলি, যখন আপনার কোনো ওনারশিপ ট্রান্সফার হয়, এনি অ্যাসেট, এনি শেয়ার হোল্ডিং, এনিথিং, যখন যেমন আপনি মনে করেন আমি ইজি এক্সাম্পল হবে অ্যাকুইজিশন, মার্জার। যখন এক্স কোম্পানি ওয়াই কোম্পানির সাথে মার্জার হচ্ছে, বা এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে পারচেস করে নিচ্ছে, এক্স কোম্পানি ওয়াই কোম্পানি পারচেস করা মানে কি? শুধু কি অ্যাসেট পারচেস করা? নো, তার লায়াবিলিটি পারচেস করা, জি, তার সবকিছুই অব্লিগেশন কিনে পারচেস করা, সবকিছু। একইভাবে শেয়ার হোল্ডিং যখন এক্স থেকে ওয়াই এ ট্রান্সফার হয়ে যাবে, তখন কিন্তু ওয়াই শুড অ্যাওয়ার যে এক্স এর সকল ধরনের অব্লিগেশন তার উপর ট্রান্সফার হয়ে যাবে। কারণ ওয়াই যখন কিনবে তখন কিন্তু জানবে যে এক্স যেই এতদিন পর্যন্ত কোম্পানিতে ব্যবসা করছে, এখানে আমার ক্রেডিটর আছে, এখানে আমার ডেট হোল্ডার আছে। এখন এই ক্রেডিটর ডেট হোল্ডার কিন্তু দিতে হবে, এবং সে যখন বার্গেন করবে, সে যখন শেয়ার প্রাইস বার্গেন করবে, সে কিন্তু ক্রেডিটর অ্যামাউন্ট, সে আপনার এই যে এই কি বলে তার ডেটরের অ্যামাউন্ট কত টাকাতে পে অফ করতে হবে, এটা কিন্তু তার ফেয়ার মার্কেট ভ্যালু থেকে বাদ দিয়েই নেট জি, অ্যাসেট ভ্যালু সবকিছু ক্যালকুলেশন সে বার্গেন করবে। সবকিছু মিনিমাইজ করেই নিবে স্যার। জি জি, ওকে ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা স্যার, 1% কোম্পানিতে কি লিমিটেড লায়াবিলিটি থাকে? অবশ্যই এখানে 1% কোম্পানিতে লিমিটেড লায়াবিলিটি কিভাবে থাকবে? আনলিমিটেড। আনলিমিটেড। জি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার এখানে আমার সম্ভবত স্যার 25 লাখ টাকা পেড আপ ক্যাপিটাল থাকতে হবে, এরকম একটা প্রভিশন আছে এরকম, সম্ভবত। হ্যাঁ এরকম কিছু থাকতে পারে। আমি ওইটা ওই ইয়াটা আমার কাছে এখন নাই, এসআরওটা থাকলে দেখতে পারবো, ঠিক আছে? মানে যদি আমার এখানে একটা কথা আছে, 1% কোম্পানির ক্ষেত্রে যদি আমার শেয়ার ক্যাপিটাল শেয়ার হোল্ডিং দ্বারা বাইন্ড করা থাকে, তাহলে এটার লাইবিলিটি কিন্তু লিমিটেড। কিন্তু বাট ইউজুয়ালি 1% কোম্পানি যখন করে, তখন কিন্তু এটা একটা গ্যারান্টি অ্যামাউন্ট থাকে, অর্থাৎ ওই যে আনলিমিটেড কোম্পানি যে গ্যারান্টি, ওই গ্যারান্টি একটা থাকে, গ্যারান্টিটা আনলিমিটেড থাকে, ঠিক আছে? তো এখন স্যার জি হচ্ছে বলেন। 1% কোম্পানিটা হচ্ছে
স্যার লিমিটেড বাই শেয়ারই থাকে, তবে সেক্ষেত্রে তার মিনিমাম পেড আপ ক্যাপিটাল থাকতে হবে 25 লাখ টাকা, যাতে সে কখনো মানে লাইবিলিটি দেখাইয়া মানে লিমিটেড বাই শেয়ার দেখাইয়া যাতে হচ্ছে ক্রেডিটরের যে ওই টাকাটা মানে ইগনোর করতে না পারে, এই জন্য তাকে মিনিমাম 25 লাখ টাকা এবং তার অথরাইজ ক্যাপিটালের একটা বাইন্ডিংস দিয়ে দিছে। 25 কোটি টাকা মিনিমাম তার অথরাইজ ক্যাপিটাল হতে হবে, এরকম একটা বাইন্ডিংস দেওয়া আছে স্যার পুরো আইনে। আচ্ছা, ওইটা তাহলে আমি দেখি না, ঠিক 392 আছে। 392 সম্ভবত স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আর আমরা স্যার একটা আলোচনা কোশ্চেন করবো। ছিল যে বলেন। স্যার যদি যদি হচ্ছে ধরেন আপনি বললেন যে পাবলিক লিমিটেড কোম্পানি বা আনলিমিটেড শেয়ার যদি হয়, আনলিমিটেড শেয়ার সে শেয়ারটা হতে ট্রান্সফার করবে কারো কাছে, তখন তার লাইবিলিটিটা তার কাছে চলে যাবে, যার কাছে ট্রান্সফার করছে সে ওটা মেনেই হচ্ছে তার শেয়ারটা ট্রান্সফার করবে। জি। এখন প্রশ্ন যদি হয় যে সে কারোর কাছে ট্রান্সফার করতে পারলো না, তার এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তাকে ট্রান্সফার করতে দিল না, তখন তো সে হচ্ছে ওই শেয়ারটা তার রিডাকশন করবে কোর্টের মাধ্যমে। যখন কোর্টের মাধ্যমে রিডাকশন করবে তখন লায়াবিলিটির কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই হবে স্যার? ওইটা তো শেয়ার রিডাকশন হিসাব, তাই না? হ্যাঁ, যখন তার শেয়ারটা রিডাকশন হয়ে গেল, যখন শেয়ার হুম। হোল্ডারদের স্বার্থসিদ্ধি রক্ষা হয়ে যখন তার শেয়ারটা রিডাকশন হলো, রিডাকশন হওয়ার পরে তার যে এক্সিস্টিং লাইবিলিটি ছিল সেই লাইবিলিটির কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই হবে? এইটা অ্যাজ ইট ইজ আপনার যখন সে রিডিউসড হয়ে যাবে, তখন তো কোর্টই তাকে তারা ওইখান থেকে মুক্তি দিয়ে দিল, তাই না? ও কোর্ট যেহেতু তাকে মুক্ত করে দিল যে ভাই তোমার এই শেয়ার ক্যাপিটাল তো রিডাকশন হয়ে গেল এবং এটা তুমি সেটেলমেন্ট হয়ে গেল, এর পরে যদি কোনো অব্লিগেশন রেইজ হয় যেটার ইনসিডেন্ট আগে হয়েছিল, তো রিমেনিং শেয়ার হোল্ডারটা বেয়ার করবে। স্যার আমি যদি ভুল না করি স্যার, সে যখন রিডাকশন করবে তার শেয়ারটা, ওই সময় যতটুকু তার উপর লায়াবল থাকে ওই লাইবিলিটিটা সে বেয়ার করবে, এর পরবর্তী লাইবিলিটি গুলো সে বেয়ার করবে না, এরকম কিছু হবে? এইটা ঠিক একজ্যাক্ট তাহলে আমি জানি না, এটা জানতে হবে। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে, একজ্যাক্ট জানি না এটা, ঠিক আছে। আচ্ছা, স্যার এরপর লিমিটেড দেখেন। বাই গ্যারান্টি, হ্যাঁ, বলেন বলেন। গ্যারান্টি স্যার লিমিটেড বাই গ্যারান্টি এটা কি শেয়ারে উল্লেখ থাকবে? সাপোজ 10 টাকা করে শেয়ার আমি নিতে হ্যাঁ চাচ্ছি যে হ্যাঁ, 15 লিমিটেড টাকা বাই করে। গ্যারান্টিটাও আমি বলি আপনাকে, লিমিটেড বাই যে গ্যারান্টি যখন হয় এটা হেফেজার্ড হয় না। আপনার আর্টিকেলস অ্যাসোসিয়েশন বলা থাকে পার গ্যারান্টি বিল 1000 টাকা। ও হ্যাঁ, আচ্ছা আপনার পার গ্যারান্টি বিল 1000 টাকা। এখন আপনি কয়জন আপনি নেবেন গ্যারান্টি, হ্যাঁ, কে কে নিতে চান, সে পরে এটা এনরোল করবে যে হ্যাঁ ভাই আমি নিতে চাই। ওকে, তখন সে এটা এটা আর্টিকেলে উল্লেখ থাকবে। আর্টিকেল বলা থাকে, আর্টিকেল বলা থাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট টপিক হলো কনভার্সন। ওকে, কনভার্সনটা কি? সেটা হলো এক্সিস্টিং আমার একটা কোম্পানি আছে, সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন স্বাভাবিক ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডিং এর একটা বার আছে, সেটা কি যে ভাই মিনিমাম শেয়ার হোল্ডার 2 জন, ম্যাক্সিমাম 50 জন। এখন দেখা যাচ্ছে যে লোকজন আমার কোম্পানির প্রতি ইন্টারেস্টেড, তারা ইনভেস্টমেন্ট করতে চায়, অ্যাজ ওয়েল এস আমারও টাকার দরকার বিজনেস এক্সপানশনের জন্য। এখন আমি নিজে আর দিতে পারতেছি না, তখন আমি এটা মার্কেট থেকে আমি কালেকশন করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু কনভার্ট দিস শেয়ার দিস অর্গানাইজেশন টু প্রাইভেট টু পাবলিক। আবার ভাইস ভার্সা, কোম্পানির অবস্থা ভালো না, ব্যবসা ছোট হয়ে আসছে, ব্যবসা আরো বেশি করতে পারতেছি না, লোকজন ইন্টারেস্টেড না, তাহলে লোকজন দেখা যাবে যে আমার এই পাবলিক লিমিটেড থেকে আমি প্রাইভেট লিমিটেডে চলে আসবো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি, যখন আমি একটা কোম্পানি ফর্ম করছি, ফর্ম করার সময় কিন্তু আমাকে কি করতে হয়েছে? প্রথম যেটা করতে হয়েছে যে আমাকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা রেজিস্টার করাইতে হয়েছে। আর আমি যখন পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ছিলাম, যখন আমি রেজিস্টার করছি, ওখানে কয়েকটা স্পেশাল ক্লজ ছিল, যেমন আমি মার্কেট থেকে টাকা কালেকশন করতে পারবো শেয়ার ইস্যু করে, এটা একটা। সেকেন্ড ওয়ান যেটা, সেটা হলো যে মনে করেন যে আমি ইজিলি শেয়ার ট্রান্সফার করতে পারবো, আমার শেয়ার হোল্ডার আপ টু অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত আমি এক্সপান্ড করতে পারবো। এখন এটাকে আমি প্রাইভেটে নিয়ে আসতে যাচ্ছি, স্বাভাবিক আমার যদি মার্কেটে এক্সিস্টিং শেয়ার হোল্ডার থাকে, তাহলে ওই শেয়ার টাকাগুলো কালেকশন করে ওই শেয়ার গুলো ডিজলভ করে আমাকে কি করতে হবে? 50 জনের মধ্যে নিয়ে আসতে হবে শেয়ার হোল্ডিং, 1 নাম্বার। 2 নাম্বার হলো মার্কেটে যে ট্রেডেবল শেয়ার থাকে, তাহলে সেগুলো ডিসকন্টিনিউ করতে হবে, কারণ মার্কেটে তো আমি থাকতে পারবো না, ঠিক আছে। 3 নাম্বার হলো আমার এখানে এখানে যেহেতু আমার আগে আমি পাবলিক লিমিটেড হিসেবে ছিলাম, আপনারা দেখবেন যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে
দুই ধরনের সার্টিফিকেট লাগে, একটা হলো সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আর হলো সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থাকলেই এনাফ, আর কমেন্সমেন্ট অফ বিজনেস লাগে না, কমেন্সমেন্ট অফ বিজনেসটা লাগে না, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে সেক্ষেত্রে আমি ইজিলি ব্যবসা রান করতে পারবো। এখন ভাইস ভার্সা যদি চিন্তা করি, এখন আমি প্রাইভেটে আছি, পাবলিকে যাব, তাহলে আমার শেয়ার হোল্ডিং যদি 4 জন, মনে করেন 4 জন শেয়ার হোল্ডার আছে, এখন আমি এটা পাবলিকে করতে চাই, পারবো? পারবো না। কারণ কি, আমার শেয়ার হোল্ডার 7 জনের বেশি বাড়াইতে হবে, নতুন শেয়ার হোল্ডার নিতে হবে, নেওয়া বলতে 10 জন শেয়ার হোল্ডার হলে এরপর আমি পাবলিকে কনভার্টের জন্য যাইতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হলো, আগে শেয়ারের আমার রেস্ট্রিকশন ছিল, আর্টিকেল বলা ছিল আমি যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিলাম, আমি শেয়ার মার্কেটে কি করতে পারবো না, সেল করতে পারবো না। এখন আই ক্যান সেল ইট। তাহলে এখন সেটার জন্য আমাকে আমার এই মেমোরাম আর্টিকেল চেঞ্জ করতে হবে, পাশাপাশি আমাকে পাবলিক ইস্যুর জন্য যাইতে হবে। আর আমি যখন পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে রেজিস্টার করব, আমার এখানে মূল বৈশিষ্ট্য হলো মার্কেট থেকে টাকা কালেকশন করা। মার্কেট থেকে টাকা কালেকশন কিভাবে করব? শেয়ার ইস্যুর মাধ্যমে। শেয়ার ইস্যু যদি করতে হয়, আমি কি করতে হবে? আমাকে প্রসপেক্টাস তৈরি করতে হবে, প্রসপেক্টাস ইস্যু করতে হবে, এরপর যে আমার যত ধরনের ফর্মালিটিস আছে, তখন তো আমার এসএসসি রেগুলেশন মানতে হবে, ডিএসসি সিএসসি রেগুলেশন মানতে হবে, ওখানে যত ধরনের ফর্মালিটিস আছে, লিস্টিং রেগুলেশন মানতে হবে, সেখানে যতটুকু যেগুলো ফর্মালিটিস আছে সেই জিনিসগুলো আমাকে মেনে কাজ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি করব কিভাবে? প্রথম যেটা কাজ সেটা হলো আমাকে স্পেশাল রেজলিউশন পাস করতে হবে। কোথায়? শেয়ার হোল্ডার মিটিং। শেয়ার হোল্ডার মিটিং এ আমাকে স্পেশাল রেজলিউশন পাস করতে হবে যে ভাই, আমি এক্সিস্টিং পাবলিক লিমিটেড কোম্পানি আছে, প্রাইভেটে যাইতে চাই, কেন? এই কারণে যাইতে চাই। আবার আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছি, পাবলিকে যাইতে চাই, কেন যাইতে চাই? এই কারণে যাইতে চাই। এখানে মনে রাখতে হবে যে কোনো মিটিং যেখানে আমার কোম্পানির ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ, অথবা কোনো একটা এমন সিদ্ধান্ত যেটা কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এখানে সর্বপ্রথম আগে যেটা করতে হয়, ক্রেডিটরকে স্যাটিসফাই করতে হয়। অর্থাৎ আমি যে এই ট্রান্সফারটা করব প্রাইভেট থেকে পাবলিক অথবা পাবলিক থেকে প্রাইভেট, whether creditor have any obligation or not, sorry, obligation, objection, creditors have any objection or not, যদি অবজেকশন না থেকে দেন আসবে শেয়ার হোল্ডার বা ডিরেক্টরের মধ্যে যে হ্যাঁ, ডিরেক্টরদের কোনো অবজেকশন আছে কিনা। এখন মনে রাখবেন, যখন এই কোম্পানিগুলো এই জিনিসগুলো মানে কনভার্ট করা হয়, পাবলিককে প্রাইভেটে কনভার্ট করা হয়, প্রাইভেটকে পাবলিকে কনভার্ট করা হয়, ইনফরমেশন যেগুলো থাকে, ইনফরমেশন গুলো কিন্তু প্রপারলি ডিসেমিনেটেড টু দ্য ডিফারেন্ট পার্টিস। অর্থাৎ এই ক্রেডিটরদের কিন্তু কন্টিনিউয়াস, এখন তো ইমেলের যুগ, একটা সময় এটা খুব টাফ ছিল যোগাযোগ, এখন কিন্তু যোগাযোগ খুব সহজ। এবং এখনকার সময় সবচেয়ে বড় সমস্যা, ইনফরমেশন ওভারলোডেড হয়ে গেছি আমরা, মানে ইনফরমেশন ওভারলোডিং। কিরকম ইনফরমেশন ওভারলোডিং? এই যেমন মনে করেন আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মনে করেন 120 জন, 30 জন, 40 জন মেম্বার, আপনি 140 জন মেম্বার হাই দিলে তো যে লোকের কাছে এই ইনফরমেশন যাচ্ছে হি বি ইরিটেটেড, 1 নাম্বার। 2 নাম্বার হলো, আপনারা বিভিন্ন জন একই ইনফরমেশন 5 বার শেয়ার করেন, তা 5 বার শেয়ার 5 বার যখন যায়, তখন যার কাছে যাচ্ছে হি উইল বি ইরিটেটেড। মানে কি? ইনফরমেশন ওভারলোডিং। ইনফরমেশন ওভারলোডিং এর কারণে হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রয়োজনীয় জিনিস থেকে আমি সরে যাচ্ছি, অপ্রয়োজনীয় জিনিস আমার কাছে চলে আসতেছে, এবং ইট ক্রিয়েটস মাই লাইফ প্যাথেটিক। ঠিক আছে? তো একইভাবে এই যে শেয়ার হোল্ডার বলেন, তারপর আমার ক্রেডিটর বলেন, এই ক্রেডিটরদেরকে আমার ইমেলের মাধ্যমে নোটিফাই করতেছে, এবং যখনই কোনো মিটিং আসতেছে তখন সেখান থেকে একটা রেজলিউশন আসতেছে। তাইলে প্রথম কথা হলো, আমার বোর্ড মিটিং এ এটা নিয়ে ডিসকাশন হবে, ডিসকাশন হয়ে যদি সেটা আমার কি বলে অ্যাপ্রুভ হয়, রেজলিউশন পাস হবে। রেজলিউশন পাস হওয়ার পরে এরপরে যদি প্রয়োজন হয় আমার কোর্টে যাইতে হবে। কোর্টের একটা পারমিশন লাগবে যে ক্রেডিটররা এনওসি দিচ্ছে, ওখানে ক্রেডিটররা বলবে যে না ভাই, আমাদের কোনো অবজেকশন নেই, ট্রান্সফার করতে পারে। এটা হলো ক্রেডিটর এনওসিবল, নো অবজেকশন সার্টিফিকেট। কোর্ট যখন স্যাটিসফাই হবে, কোর্ট তখন পারমিশন দিয়ে দিবে যে ভাই তুমি করো। যখন কোর্ট পারমিশন দিবে, তখন আমাকে কি করতে হবে? আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হবে। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন চেঞ্জ করার পর এটা আরজিএসসি-কে নোটিফাই করতে হবে। এবং যদি আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে কিন্তু একটা এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি? আমি যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিলাম, তখন আমার শুধুমাত্র সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে আমি ব্যবসা শুরু করতে পারছি।
বাট যখন আমি পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট হয়ে গেলাম, আমি কিন্তু সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে ব্যবসা শুরু করতে পারবো না। আমাকে কিন্তু ইন এডিশন টু দ্যাট আমাকে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট আমাকে নিতে হবে। তখন আমি ওই আরজিসির কাছ থেকে সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা নিব, কমেন্সমেন্টটা নিয়ে অপারেশনটা শুরু করব। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো অলরেডি প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিলাম, ব্যবসা তো অলরেডি রান করা ছিল, তাহলে এখন আমি কি আবার ব্যবসা বন্ধ করে দিব? না, ব্যবসা বন্ধ করবেন না, আপনি ফর দ্য টাইমিং এটা হেল্প থাকবে, ওই সময়ের জন্য অপারেশনটা বন্ধ থাকবে। এবং আপনি যখন এই প্রাইভেট থেকে পাবলিকে করবেন, যেহেতু আপনি জানেন পাবলিকে করতেছেন, যখনই আপনি মেমোরেন্ডামের জন্য অ্যাপ্লাই করতেছেন, সাথে সাথে আপনি সার্টিফিকেট অফ কমেন্সমেন্টের জন্য অ্যাপ্লাই করে দিবেন, তাহলে এটা ডিলে হবে না। যখন এটা আপনার সবকিছু প্রসেস হয়ে গেল, আর্টিকেল চেঞ্জ হয়ে গেল, এবং আমি যদি আমার প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যে আমার অব্লিগেশন আছে সেগুলো আমি ফুলফিল করলাম, প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয়ে থাকে তাহলে যে অব্লিগেশন সেগুলো আমি ফুলফিল করলাম, তখনই প্রসেসটা কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এইটা হলো জেনারেল প্রসেস বললাম। এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা? স্যার আপনি যে বললেন মিটিং অ্যারেঞ্জ করতে হবে কনভার্সনের জন্য, এক্ষেত্রে রাইট, কি এজিএম করতে হবে নাকি স্পেশাল কোনো মিটিং করতে হবে? এজিএম যদি থাকে এজিএম এ ডিসকাস করবেন। এজিএম মনে করেন এজিএম অলরেডি হয়ে গেছে, জি এখন জি। আপনার এটা ডিসকাস করা দরকার, তখন ইজিএম করবেন, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তার মূলত এটা ইজিএম করতে হয়, ইজিএম। হ্যাঁ, ইজিএম করতে এজিএম এর মধ্যে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন দ্যাটস গুড, যদি এজিএম মানে এর মধ্যে সিদ্ধান্ত না নিতে পারেন তখন ইজিএম। এটা কি স্যার সময়ের উপর ডিপেন্ড করতেছে? সবার বলতে সময়ের উপর, মানে আমার এজিএম শেষ সময়, হয়ে হ্যাঁ, গেছে। টাইমিং, হ্যাঁ কারেক্ট, টাইমিং এর উপর আপনি কখন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আচ্ছা, মানে এই ক্ষেত্রে কি স্যার স্যার আমরা স্পেশাল রেজুলেশন করবো না স্যার? অনলি আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই বললেন এজিএম, সরি ওই এনওসি নিতে হবে কোর্ট থেকে, হ্যাঁ। এখন কথা হচ্ছে কোর্ট তো জানি না যে এই কোম্পানির নামে কতজন ক্রেডিটর আছেন, এই সব এই ক্রেডিটরের লিস্ট আপনি যখন কোর্টের কাছে যাবেন, কোর্ট জি, জি। এই পুরো লিস্ট আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বলবে আপনি লিস্ট দেন। আচ্ছা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বললেন 1 কোটি টাকা ক্রেডিটর, আপনি বলে 1 কোটি টাকা ক্রেডিটর লিস্ট দেন, সে 1 কোটি মিলাবে, মিলায় দেখবে এখানে এদেরকে সে বলবে নোটিশ দেন, এইদেরকে আসতে বলে অমুক দিন। হ্যাঁ, ওরা তো সবাই তো আর আসবে না, রিপ্রেজেন্টেটিভ আসবে, রিপ্রেজেন্টেটিভ হিসাব বলবে যে হ্যাঁ ভাই আমার কোনো অবজেকশন নাই। ঠিক আছে, ও, তার মানে কোর্ট ক্রেডিটরদের আগে অ্যাসেন্ট নেবে, দেন সে ডিক্লেয়ার দিবে কোর্ট। কারেক্ট। কারণ ক্রেডিটর যদি এনওসি না দেয়, জি ক্রেডিটর জি। কখন এনওসি দিবে? যদি ক্রেডিটর ভয় পায় যে ভাই এটা যদি কনভার্ট হয় তাহলে তো ওরা বাটপারি করে আমার টাকা দিবে না, তাহলে কি ক্রেডিটর এনওসি দিবে? না দিবে না না। দিবেন। যখনই ক্রেডিটর মানে আশ্বস্ত হবে না কোম্পানিটা প্রাইভেট থেকে পাবলিক হচ্ছে বা পাবলিক থেকে প্রাইভেট হচ্ছে, আমার টাকা মার যাবে না, জি, দেন এটা হবে, তাই না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটু বইয়ের জি কিছু বলবেন কেউ? হ্যাঁ স্যার এটা হচ্ছে ছোট বোর্ড ছোট মিটিং, এটা হচ্ছে, আমি কোশ্চেন করবো স্যার। হ্যাঁ বলেন শিওর। একটা হচ্ছে বোর্ড মিটিং, এটা হচ্ছে ইজিএম, আর একটা হচ্ছে এজিএম। হ্যাঁ স্যার, এখানে কোন পার্সন গুলো কোন, আমি যতটুকু জানি ইজিএম এ সকল শেয়ার হোল্ডারটা হচ্ছে উপস্থিত থাকে, আর বোর্ড মিটিং এ হচ্ছে শুধু বোর্ড অফ ডিরেক্টররা থাকে, আর এজিএম এ কারা থাকে, এটা হচ্ছে একটু আমাকে। এজিএম এ সবাই, এজিএম এ এভরি শেয়ার হোল্ডার ইনভাইটেড, দিস ইজ পাবলিক। ওকে, ইজিএম এর ক্ষেত্রে যেটা হয় এখানে শেয়ার হোল্ডার ক্রেডিটর বোধ থাকবে, শেয়ার হোল্ডার ক্রেডিটর, কিন্তু এজিএম এ কিন্তু ক্রেডিটর থাকা বাধ্যতামূলক না। ইজিএম এ ওই যেই এখন ইজিএম কিন্তু স্পেসিফিক এজেন্ডা ড্রিভেন হয়, কিরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ইজিএম করতে হবে। যদি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে যদি হয় এবং ওইখানে যদি আপনার ক্রেডিটর ইনভলভমেন্ট দরকার হয় তাহলে ক্রেডিটর ইনভলভ দেন। ঠিক আছে, এবং ইজিএম এর কোন সিদ্ধান্ত সাধারণত 75% ভোট লাগে মনে হয়, 75% ভোট ছাড়া ওটা হয় না, কি বলে অ্যাপ্রুভ হয় না ইজিএম। এজিএম এর ক্ষেত্রে এরকম কিছু নাই, কারণ কোরাম থাকে, কোরাম থেকে ওইখানে শেয়ার হোল্ডাররা থাকে, শেয়ার হোল্ডার দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ওই হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্তের মধ্যে ওই যে সংসদে যেটা হইতো সবাই হা বছর যে টেবিল বানানো শুরু করছে, তাহলে মানে এটা এগ্রিড, মেনে নিছে। কয়জন হা বললো এটা কিন্তু কাউন্ট করে না। ঠিক আছে, আচ্ছা এখন একটা আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজটা একটু দেখি, একটু মিউটে যাবেন প্লিজ। স্যার একটা ছোট কোয়েরি ছিল on a হ্যাঁ different বলেন। note, that is when a company shares its EPS year end যখন হচ্ছে audited statement এর পর EPS শেয়ার করলো পাবলিক লিমিটেড কোম্পানি, in that case if it has মানে হচ্ছে ক্রেডিটরটার যে হচ্ছে যে দেনাটা থাকে ধরেন তার হচ্ছে CAB ক্লাসিফাইড
বাট স্টিল ও হচ্ছে হাই ইপিএস ডিক্লেয়ার করছে, ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে, ইন দ্যাট কেস ওর ক্রেডিটর কি ওকে সু করতে পারে? না, ক্রেডিটর সু করবে কেন? মানে হচ্ছে ক্রেডিটর ও কেন সু করবে? মানে হচ্ছে ক্লাসিফাইড, ও হচ্ছে বিএল হয়ে গেছে, বাট ও হচ্ছে ধরেন ও ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, প্রফিট দেখাচ্ছে, বাট ক্রেডিটরে দেন আগে দিচ্ছে না, সে শেয়ার হোল্ডারকে প্রফিট আচ্ছা, দিচ্ছে। ক্রেডিটর আপনার কোম্পানির মধ্যে মামলা করতে পারে তখনই যদি সে তার এগ্রিমেন্ট অনুযায়ী পেমেন্ট সেটেল না করে। এখন মনে করেন তার সাথে এগ্রিমেন্ট আছে যে ভাই টাকা 60 দিনের মধ্যে দিতে হবে, 60 জি দিনের মধ্যে দিচ্ছে না, ইউ মে ওয়েট ফর 90 days 120 days, তাও দিচ্ছে না, তখন ইউ ক্যান সু। কাকে? রাইট কোম্পানিকে, কোম্পানির রাইট এগেইনস্ট ইউ ক্যান সু। হ্যাঁ, সেটা সেপারেট জিনিস। আর ক্যাশে শেয়ার হোল্ডিং বলেন, এই ডিভিডেন্ড বলেন, সেগুলো সেপারেট জিনিস। ঠিক আছে, একটা আরেকটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই। এবং দেখবেন আপনি যখন পাবলিক লিমিটেড কোম্পানি বলেন, পাবলিক লিমিটেড কোম্পানিতে এজিএম এর আগে 3টা সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করতে হয়। কি কি সেটা বলেন তো একটু। হ্যালো, জানা নেই স্যার, আপনি বলেন। শিওর না। 120 জনের কেউ জানেন না? ডিভিডেন্ড না ডিক্লেয়ার স্যার, বলতে পারবো না স্যার। আপনারা সবাই তো চাকরি করেন তাই না, নাকি ছাত্র? স্যার গেস করে বলতে পারি। নো 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 ভাই, আপনারা হলেন এই প্রফেশনের অ্যাম্বাসাডর। হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার করি আমি সবাইকে। আপনি যদি কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন যে ভাই আমার জ্বর হয়েছে, আমি কি খাবো, সে যদি বলে যে ভাই এক্সরে করেন, তাহলে আপনি কি তার গালি দিবেন না? গালি দিবেন। কারণ কি, ডাক্তারি কেন পড়ে? আচ্ছা, একইভাবে আপনি প্রফেশনে কন্টিনিউয়াসলি পড়তেছেন, বেসিক কিছু জিনিস আছে ইউ হ্যাভ টু নো, তাই না? স্যার এই যে বড় এটাকে স্যার, ভেরি বেসিক। জি বলেন। স্যার প্রথমটা স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ডিরেক্টরস রিপোর্ট, এন্ড লাস্ট ওয়ান স্যার এজিএম এজেন্ডা ও রেজুলেশন। আমার প্রশ্ন বুঝছেন আপনি? জি স্যার। কি প্রশ্ন? আমার প্রশ্ন কি ছিল বলেন। স্যার প্রশ্ন ছিল স্যার এজিএম শুরু করার আগে 3টা জিনিস কি লাগে স্যার ম্যান্ডেটরি? 3টা জিনিস না, 3টা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ডিক্লেয়ার করা হয়। সে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা কি? সব পেপারের মধ্যে, প্রত্যেকটা পেপারের মধ্যে থাকে ভাই। পেপার পড়িতাম না নাকি? ফেসবুক টেসবুক পেপার পড়া বন্ধ করে দিছি। স্যার ইপিএস টা জানানো হয়, আর্নিং পার শেয়ার কত টাকা। ইপিএস ইপিএস, থাকে, আর্নিং পার শেয়ার প্লাস 1 নাম্বার, 2 নাম্বার নেট প্রফিট, ও কত প্রফিট করেছে, নেট প্রফিট থাকে না, নেট প্রফিট থাকে না। তারপর বলেন, নেভ থাকে, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। দেন এনএবি থাকে। এনএভি, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। আর কি থাকে? স্যার ক্যাশ ফ্লো থাকে। ক্যাশ ফ্লো কি থাকে? ক্যাশ ফ্লো পার শেয়ার। ক্যাশ ফ্লো তো 3টা জিনিস আছে, অপারেটিং ক্যাশ ফ্লো আছে, ইনভেস্টিং ক্যাশ ফ্লো আছে, আর হলো আমার ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো আছে, আর টোটাল ক্যাশ ফ্লো আছে। টোটাল ক্যাশ ফ্লো থাকে, অপারেটিং ক্যাশ নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, ফ্লো, অপারেটিং ক্যাশ ফ্লোটা থাকে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার। 3টা ইনফরমেশন, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বিফোর ডুইং এন এজিএম আপনাকে পাবলিশ করতে হয় পেপারে। 1 নাম্বার হলো আর্নিং পার শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, আর একটা হলো আমার কি, আরেকটা হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার। নেট অপারেটিং পার্ট। জি, এটা ভেরি বেসিক, এগুলো সবার জানতে হবে। আচ্ছা, ওকে, আপনাদের নেক্সট ক্লাস কয়টা? 45। স্যার 45 স্যার। 45। ওকে, আচ্ছা, এখানে 7 নাম্বার এবং 8 নাম্বারটা যেটা, এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা দিয়ে শুরু করব। আপনাদের বাসায় একটা কাজ থাকবে, এখানে দেখেন কোশ্চেন এন্ড অ্যান্সার আছে কয়টা? 3টা। এই 3টা পড়বেন। ওকে, আচ্ছা, এটা গেল একটা। তারপরে আপনার
আচ্ছা, এখানে দেখবেন পেজ নাম্বার 73। আচ্ছা, 73-তে দেখেন, 73-তে দেখেন প্রসিডিওর ফর ফরমেশন এন্ড রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি, দেখছেন জি স্যার। এইটা? Yes, sir. আর আর ডকুমেন্টস টু বি প্রিপেয়ার্ড এন্ড সাবমিটেড, এই দুইটা আপনারা ভালো করে পড়বেন জি এবং স্যার। মোটামুটি মুখস্থের মতো করে ফেলবেন। মানে প্রসিডিওর পেজ ফর নাম্বার ফরমেশন অফ 73। 73, জি 73 দুইটা পয়েন্ট, একটা প্রসিডিওর ফর ফরমেশন রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি আর ডকুমেন্টস টু বি প্রিপেয়ার্ড এন্ড সাবমিটেড, এই দুইটা। আর ওইখানে চ্যাপ্টার একবারে শুরুতে যে আমার শেষের 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন পড়বেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, Thank you, তাহলে sir. আজকে এই পর্যন্ত। Assalamualaikum. থ্যাংক ইউ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম ভালো থাক- রহমতুল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ Thank you, হাফিজ। sir. Assalamu alaikum. স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার স্যার। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার। আগামীকাল তো হয়তো আগামী ক্লাসটা আমাদের হয়তো রমজান হইতে পারে, এক্ষেত্রে ক্লাসিবিলিটি কি স্যার দিয়েছেন? অ্যাডমিন কোনো ইস্যু আমি জানি না, প্লিজ অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু আমাকে জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু অ্যাডমিনিস্ট্রেটর আমার জুয়েল আছে, জুয়েলকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।